নমস্কার, ব্রেনটেক ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমি ২৭শে নভেম্বর ২০২৫ গ্রুপ গ্রুপ ডি যে ফা আ গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল তার ফার্স্ট শিফটের সলিউশন করিয়েছিলাম। আজ আমি ২৭শে নভেম্বর ২০২৫ সেকেন্ড শিফটের ম্যাথস এর সলিউশন করাবো। তো চলো বেশি সময় নষ্ট না করে লেসনটি শুরু করা যাক। দেখো ১ নম্বরে এখানে কি বলেছে two pipes A and B can fill a tank in 18 hours and 24 hours. A আর B দুটো পাইপ আছে, একটা ট্যাঙ্কে A পূরণ করছে 18 ঘন্টায় আর B পূরণ করছে 24 ঘন্টায়। If the both pipes are open simultaneously, after how much time should pipe A be closed so that the tank is full in 16 hours? বলছে A কে একসঙ্গে দুটো পাইপকে একসঙ্গে চালু করার পর A কে কতক্ষণ পর বন্ধ করলে আমার ট্যাঙ্কটি 16 ঘন্টায় পূরণ হবে। ঠিক আছে? তো দেখো সহজ কোয়েশ্চেন ছিল। দেখো A ট্যাঙ্কটাকে ফুল করছে 18 ঘন্টায় আর B ট্যাঙ্কটাকে ফুল করছে 24 ঘন্টায়। ঠিক আছে? তাহলে এখান থেকে আমি টোটাল ওয়ার্কটা আমি বের করে নেব। ঠিক আছে? 18 আর 24 এর কি হবে? এলসিএম 18 আর 24 এর কত হবে? এলসিএম ৩ ৬ 18 ৩ ৮ 24 2 3 6 2 4 8। তাহলে এলসিএম কত হচ্ছে? 6 6 3 18 18 4 72। এলসিএম হচ্ছে 72। তাহলে আমি এটা কি বলেছিলাম? এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি কি হবে? এফিসিয়েন্সি সমান কি? টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম। তাহলে 18 4 72 এফিসিয়েন্সি হলো 4 এর আর বি এর 24 3 72। ঠিক আছে? তাহলে এর এফিসিয়েন্সি হলো বি এর এফিসিয়েন্সি হলো 3। এবার কি বলেছে দেখো, ইফ দ্য বোথ পাইপ ওপেন সিমultaneously 16 ঘন্টার জন্য তাহলে দেখো এ দুজনকার টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে? টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 4 প্লাস 3 সমান 7 টোটাল এফিসিয়েন্সি। মানে এফিসিয়েন্সি মানে মানেটা কি? এ তাহলে এ আর বি দুজনে ১ ঘন্টায় পুরো ১ ঘন্টায় কাজ করছে কত? ৭ ইউনিট এফিসিয়েন্সি মানে তাই তো? ১ ঘন্টায় করছে ৭ ইউনিট। তাহলে আমি ধরছি টোটাল ১৬ ঘন্টায় দুটো পাইপই ওপেন ছিল। তাহলে ১৬ ঘন্টায় কত করবে? ১৬ ইন্টু ৭ কত? ১১২ ইউনিট। কিন্তু আমার দেখো টোটাল ওয়ার্ক হচ্ছে ৭২। মানে যদি দুটো পাইপই আমি ১৬ ঘন্টার জন্য ওপেন রাখি তাহলে আমার টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমার ১১২। মানে কি বিটা এ পাইপকে কিছুক্ষণের জন্য ক্লোজ করা হয়েছিল এখানে বলা আছে। যার জন্য কিন্তু আমরা এখানে এর এ ধরেছি আমি কি এটা ১৬ ঘন্টার জন্য ওপেন ছিল, বিটাও ১৬ ঘন্টার জন্য ওপেন ছিল। তাহলে এটা কিছুক্ষণ এটা যে বেশিক্ষণ যতক্ষণ চলেছে তার জন্য আমার টোটাল ওয়ার্কটা এখানে বেড়েছে। তাহলে টোটাল ওয়ার্ক কত বেড়েছে আমার? ১১২ বাই 12 থেকে 72 মাইনাস করে দাও। তাহলে কত হচ্ছে? 40। তাহলে এই যে 40 ইউনিট এক্সট্রা হয়েছে এটা এটা এখানে বলা হয়েছে এটা ক্লোজ করা হয়েছিল কিছুক্ষণের জন্য। তো এটা আমি যেহেতু এটাও ধরে 16 ঘন্টা চলেছে ধরেছি, বিটাও 16 ঘন্টা চলেছে ধরেছি। তার জন্য আমার এই 40 ইউনিট এক্সট্রা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে 40 ইউনিটটা যদি আমার এটা বন্ধ করা হয়েছিল বলেছি, তাহলে 40 ইউনিটটা তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ১০। তাহলে এটা আমার ১০ ঘন্টা বেশি চলেছে। এ যদি ১০ ঘন্টা কম চলতো তাহলে আমার ১৬ ঘন্টায় পূরণ হয়ে যেত। ঠিক আছে? তাহলে এটা আমার ১০ ঘন্টা বেশি চলেছে। ঠিক আছে? ১০ ঘন্টা বেশি চলেছে। তাহলে আমি এখানে কি বলেছে দেখো, এখানে ভুল করে ফেলবে সবাই। এ বি ক্লোজড সো দ্যাট বলছে হাউ মাচ টাইম কতক্ষণ পর আমার এটা ক্লোজ করা হয়েছিল। যার জন্য আমার ট্যাঙ্কটা ১৬ ঘন্টায় পূরণ হবে। তাহলে এটা কি? আমার এই ১০ টা কি এখানে? এখানে ১০ টা কি? ১০ টা হচ্ছে এটার জন্য। এ এই যে ৪০ ইউনিট বেড়েছে, ৪০ ইউনিটটা বেড়েছে কারণ এটা আমার আবার ১০ ঘন্টা আমার বেশি চলেছে। তার জন্য আমার দ এর তার জন্য আমার এই ৪০ ইউনিট কাজ বেশি হয়েছে। তাহলে কি ১০ ঘন্টা বেশি চলেছে। তাহলে যদি ১০ ঘন্টা আগে আমি বন্ধ করে দিতাম তাহলে কি হতো? তাহলে টোটাল আমার ৭২ ই থাকতো। তাহলে ১০ ঘন্টা বেশি চলেছে। তাহলে কতক্ষণ এটা তাহলে কতক্ষণ কতক্ষণ পর বন্ধ করা হয়েছিল? ১৬ ঘন্টার জন্য আমি ধরেছিলাম।
যে এও চলেছে 16 ঘন্টা, বিও চলেছে 16 ঘন্টা, কিন্তু এই 10 ঘন্টার জন্য 40 মিনিট বেশি কাজ হয়ে গেছে। তাহলে 40 মিনিট কাজটা কতক্ষণে করেছে এ? 10 ঘন্টায়। তাহলে আমার এই 16 ঘন্টা থেকে যদি 10 ঘন্টা বিয়োগ করে দিই, দেখো তাহলে কত ঘন্টা পড়েছে? 6 ঘন্টা। 6 ঘন্টা। তাহলে দেখো 6 ঘন্টা পর যদি আমি বন্ধ করে দিতাম, তাহলে আর এ আর 10 ঘন্টা কাজ করতো না। তাহলে আমার টোটাল ওয়ার্ক 72ই থাকতো। তাহলে 6 ঘন্টা পর আমার এটাকে বন্ধ করা হয়েছে, যার জন্য 16 ঘন্টায় কাজটি ট্যাঙ্কটি পূরণ হয়েছে। ঠিক আছে? তাহলে অ্যান্সার কি হবে? 6 ঘন্টা পর। 10 ঘন্টা কোনোদিনই করবে না, কারণ 10 ঘন্টা বেশি চলেছে, তার জন্য টোটাল ওয়ার্কটা 112 মিনিট হয়ে গেছে। ঠিক আছে? তাহলে 10 ঘন্টা যদি কম করি, তাহলে কি হবে? কত পড়ে থাকছে? এ কতক্ষণের জন্য কাজ করছে? 6 ঘন্টা। তাহলে 16 মাইনাস 10, 10 ঘন্টা বেশি চলেছে। 10 ঘন্টা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমার 6 ঘন্টা জন্য করে দিই, তাহলে 6 ঘন্টা কাজ করেছে, যার জন্য 16 ঘন্টায় পূরণ হবে। বুঝতে পারলে? এটা এটা ঠিক করে দেখবে। ঠিক আছে? এগুলো ভুল হয়ে যায় না হলে। তো ঠিক আছে, এরপর 2 এর দাগের কোশ্চেনটা। ঠিক আছে? 2 এর দাগে চলে আসি আমি। 2 এর দাগে কি বলেছে? দ্য মার্কেট ভ্যালু অফ অমল ইনভেস্টমেন্ট রাইজেস successively 5% in 2021, 6% in 2022 and 10% in 2023. The initial value এটা দেওয়া আছে। তাহলে 2023 এর পরে কি হবে? দেখো বাচ্চার মতো কোশ্চেন দিয়েছে। বলছে ইনিশিয়াল ভ্যালু কত ছিল আমার? এটা ছিল ইনিশিয়াল ভ্যালু। এটা 2021 ইনিশিয়াল ভ্যালু ছিল 5% বেড়েছে আমার 2021 এ। তাহলে 5% মানে কি? 100 থেকে আমার 105 হয়েছে। 5% বেড়েছে প্রথম বছরে। সাকসেসিভলি বেড়েছে। দেখো দ্বিতীয় বছর 2022 এ কত বেড়েছে? 6%। তাহলে 100 ছিল আমার 106 হয়েছে। আর 10% বেড়েছে 2023 এ। তাহলে কি হবে? আমার 100 ছিল আমার 110 হয়েছে। হ্যাঁ? তাহলে দেখো, তাহলে কাটাকাটি কোথায় যাচ্ছে? দুটো, 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 দুটো। ঠিক আছে? 110 এ যেখানে একটা একটা কাটলাম, এটাতে যদি কাটি আমি 5 11 55, 5 2 এ 10, এটা যদি কাটি আমি 2 5 এ 10, 2 3 এ 6, তাহলে কত থাকছে পড়ে? 11 ইন্টু 105 ইন্টু 53 ইন্টু 11। এটা গুণ করলে কত হবে দেখো? গুণ করলে দেখো হবে 6,73,365। এটাই অ্যান্সার। ঠিক আছে? কোথায় কোথায় আছে দেখো? 6,73,365 এই অ্যান্সার। বুঝতে পারলে? এইটা ছিল ইনিশিয়ালি প্রথম বছর 5% বেড়েছে, দ্বিতীয় বছর 6% বেড়েছে, তৃতীয় বছর 10% বেড়েছে। তো চলো 3 এর দাগে। নেক্সট কোয়েশ্চেন। বলছে দেখো এই শপকিপার মার্কস প্রাইস অফ এন আর্টিকেল 5,670। মানে হচ্ছে মার্কস প্রাইস মানে কি? মার্কস প্রাইস মানে হচ্ছে ধার্য মূল্য। ঠিক আছে? বলছে ধার্য মূল্য ছিল এত, ফাইন্ড দ্য কস্ট প্রাইস if after allowing discount 28% he still gains 26% of on his cost price। মানে কি? বলছে কোন একটা জিনিসের ইয়ে ছিল, ধার্য মূল্য ছিল 5,670 টাকা। বলছে কস্ট প্রাইসের মানে ক্রয় মূল্যের উপর কত 28% ডিসকাউন্ট দিয়েও 26% লাভ করেছে। তাহলে তারা তাহলে কি বলছে? কস্ট প্রাইস কত ছিল? ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস দেখো, একটা একটা ফর্মুলা এখানে মনে রাখবে। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে, সিপি বাই এমপি মানে হচ্ছে কস্ট প্রাইস বাই মার্কেট প্রাইস, মানে হচ্ছে ক্রয় মূল্য বাই ধার্য মূল্য সমান 100 মাইনাস ডিসকাউন্টের পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিটের পার্সেন্টেজ। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবে। এটা একটা ফর্মুলা, খুব খুব জলদি করতে পারবে। ঠিক আছে? আর যদি এখানে লস হতো, যদি লস হতো তাহলে মাইনাস লসের পার্সেন্টেজ হতো। ঠিক আছে? তাহলে এতে যদি আমি বসাই, তাহলে সিপিটা আমার চেয়েছে মানে ক্রয় মূল্য চেয়েছে, সিপি বাই এমপি। এমপি আমার কত দেওয়া আছে? 5,670 সমান 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ, 100 মাইনাস কত 28% ডিসকাউন্ট দিয়েছে 28 বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ 100 প্লাস 26। ঠিক আছে? তাহলে কত হবে আমার? দেখো কত হচ্ছে, তাহলে সিপি বাই 5,670 ইকুয়াল টু 100 থেকে 28 বিয়োগ করলে কত হচ্ছে?
100 থেকে 28 বিয়োগ করলে 72, আর 100 সাথে 26 যোগ করলে 126। তাহলে এখান থেকে তাহলে আমি সিপি বের করতে পারবো। তাহলে সিপি ইন্টু 126 সমান 72 ইন্টু 5670। তাহলে এখান থেকে সিপি খুব ইজিলি বেরিয়ে যাবে। সিপি ইজ ইকুয়াল টু 72 ইন্টু 5670 বাই 126। দেখো আমি কাটাকাটি করবো এখানে। এই 2 দিয়ে কাটি, 2 6 12, 2 3 6, 2 3 6, 2 6 12, 3 12 36, 3 2 6, 3 1 3, 3 4 12, 3 7 21, 7 8 56, 7 1 7 0 0। তাহলে অ্যান্সার কত থাকছে আমার? 4 ইন্টু 810। 4 ইন্টু 810 করলে কত হবে? 4 0 0, 4 1 4, 8 4 32, 3240। 3240 অ্যান্সার কি দেখো? ডি। দেখো এই রেশিওটা মনে রাখবে, সিপি বাই এমপি মানে ক্রয় মূল্য বাই ধার্য মূল্য ইজ ইকুয়াল টু 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, এখানে যদি বলতো যে 28% ডিসকাউন্ট দেওয়ার পরে যদি আমার 26% লস হয়েছে, তাহলে কি করতে? এখানে মাইনাস লস পার্সেন্টেজ করে দিতে প্রফিটের জায়গায়। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন, 4 নাম্বার বলছে দ্য নাম্বার অফ প্রাইম নাম্বার লাইং বিটুইন 374 থেকে 384। 384, 374, 374 থেকে 384 মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে বলছে। ঠিক আছে, দেখো এখানে কত হবে? 374 পর থেকে কতগুলো প্রাইম নাম্বার আছে? দেখো এখানে আছে 374, 375 নয়, 76 নয়, 77 নয়, 78 নয়, 79। দেখো 379 হবে আর 383 হবে। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে দুটো। কিন্তু দেখো কিভাবে চেক করবে তুমি? ঠিক আছে, ধরো আমি ধরলাম 300, এখানে 381 কিন্তু ওই প্রাইম নাম্বার নয়। ঠিক আছে, 381 প্রাইম নাম্বার নয়, কিভাবে প্রাইম নাম্বার চেক করবে? ঠিক আছে, দেখো ধরো আমি 381 ধরেছি, আমি ধরো আমি 381 প্রাইম নাম্বার বটে কি না আমি সেটা চেক করবো। ঠিক আছে, দেখো 381 আমি নিয়ারেস্ট স্কোয়ার ধরবো। ঠিক আছে, 381 নিয়ারেস্ট স্কোয়ার হবে আমার 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে হচ্ছে তোমার 400। ঠিক আছে, এটা নিয়ারেস্ট স্কোয়ার 381। এবার দেখো 20 স্কোয়ার করেছিলাম। ঠিক আছে, এবারে দেখো এখানে আমি কি করে একটু ইজিলি করতে গেলে আমি কি করব? 20 এই যে যেহেতু 20 স্কোয়ার করেছি না, তাহলে 20 আগে 1 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, 20 আগে আমার কতগুলো প্রাইম নাম্বার আছে? দেখো 20 আগে আমার প্রাইম নাম্বার আছে 2 3 5 7 11 13 17 19। ঠিক আছে, 20 আগে আমার এতগুলো প্রাইম নাম্বার আছে। ঠিক আছে, তাহলে যদি আমি চেক করতে যাই, তাহলে এই 20 আগে যতগুলো প্রাইম নাম্বার আছে সেই নাম্বারগুলো দিয়ে আমি 381 কে চেক করব যে ভাগ করা যাচ্ছে কিনা। যদি ভাগ করা যায় তাহলে 381 প্রাইম নাম্বার নয়, আর যদি এইগুলো একটা দিয়েও 381 কে ভাগ না করা যায় তাহলে 381 প্রাইম নাম্বার। দেখো প্রথমে 2 দিয়ে চেক করছি, 2 দিয়ে কিন্তু এটা নয়। ঠিক আছে, 2 দিয়ে যেহেতু 1 আছে 2 দিয়ে যাবে না। এবার 3 দিয়ে ভাগ করি, 381/3, তাহলে কি হবে? 3 1 3, 3 2 6, 7 8 2 3 7 থেকে দেখো 81 দিয়ে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটা আমার প্রাইম নাম্বার নয়। ঠিক আছে, এভাবে চেক করবে। যে সংখ্যাটা দেওয়া থাকবে তার নিয়ারেস্ট স্কোয়ার নেবে, যা বড়টাই নেবে। ঠিক আছে, নিয়ারেস্ট স্কোয়ার নেবে। নিয়ারেস্ট স্কোয়ার এই 20 স্কোয়ার দিয়েছি, 20 স্কোয়ার হচ্ছে 400। তাহলে 20 স্কোয়ার 1 থেকে 20 পর্যন্ত আমার কতগুলো প্রাইম নাম্বার আছে সেটা দেখবে। এবারে 1 থেকে 20 না 20-র মধ্যে যে প্রাইম নাম্বার গুলো আছে তাকে দিয়ে, তার কোনোটাকেই দিয়ে যদি 300 এই নাম্বারটাকে যদি ভাগ করা যায় তাহলে সেটা প্রাইম নাম্বার হবে না। এর উপরে আর চেক করার কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, আর তোমরা অনেকে ভাববে যে 6k প্লাস মাইনাস 1। ঠিক আছে, এটা এই এই ফর্মুলাটা দেখো অনেক ক্ষেত্রে কাজে লাগবে না। ঠিক আছে, ধরো আমি এক্সাম্পল নিই 25। 25 সমান আমি কি করতে পারি? 3 ইন্টু 8, 3 8 24 প্লাস 1। এটাও কিন্তু দেখো 6 প্লাস মাইনাস 1 এর ফর্মুলায় পড়ছে, কিন্তু 25 প্রাইম নাম্বার নয়, এটা পাই দিয়ে বিভাজ্য। ঠিক আছে, সব থেকে ভালো হচ্ছে দেখো এটা মনে রাখবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে, অনেক। এই নিয়মটা মনে রাখবে। ঠিক আছে, অ্যান্সার হলো 2।
বাকিগুলো ওর মাঝে যদি কোনো একটা ডাউট হয় যে 379 বা 381 বা 377টা হবে, তুমি চেক করে দেখে নেবে নিজে নিজে, 377 প্রাইম নাম্বার হবে না। 374 থেকে 384 পর্যন্ত দুটোই প্রাইম নাম্বার আছে, 379 আর 384, 383। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট 5 দাগের কোশ্চেন কি বলেছে দেখো, tan a সমান 1, তাহলে ভাই sin a প্লাস cos a। দেখো tan a সমান 1, ঠিক আছে, আমি এটাকে লিখতে পারি কি tan a সমান 1 এর মান কত, tan কতর মান 1, tan 45 ডিগ্রির মান 1। তাহলে আমি টেনে টেনে কেটে গেলে আমার পড়ে থাকছে a কোণের মান কত, তাহলে 45 ডিগ্রি। বাস, এটা কিছুই নেই, sin a প্লাস cos a, sin a প্লাস cos a। তাহলে কি আমি এর মান হচ্ছে 45 ডিগ্রি বেরিয়েছে, তাহলে আমার sin 45 প্লাস cos 45 ডিগ্রি। sin 45 মান কত, sin 45 cos 45 মান সেম, 1/√2 প্লাস 1/√2। তাহলে কত হচ্ছে √2 লসাগু, তাহলে 1 প্লাস 1 সমান হচ্ছে 2/√2। তাহলে কি দুইটাকে আমি কি লিখতে পারি, √2 ইন্টু √2 বাই √2, একটা √2 একটা √2 কেটে গেল, তাহলে অ্যান্সার কত আসছে, √2। √2 আমার অ্যান্সার আছে, এখানে √2 আছে। দেখো সি এর দেখেন কত ইজিলি হয়ে যাচ্ছে, দেখো ম্যাথসে কিছুই নেই, গ্রুপ ডি ম্যাথে কিছুই নেই। দেখো তারপরে অঙ্কটা কি বলেছে 6 দাগে, if an item marked at এত ইটস সোল্ড 730, হোয়াট ইজ এর ডিসকাউন্ট পার্সেন্টেজ। দেখো এখানে বলেছে মার্ক প্রাইস, মার্ক প্রাইস মানে আমি কি বলেছি, ধার্য মূল্য। এমপি সমান কি দেওয়া আছে, ধার্য মূল্য 3650, আর আমার সোল্ড ফর 730, তাহলে আমার এসপি দেওয়া আছে মানে বিক্রয় মূল্য দেওয়া আছে 730। তাহলে আমার বলছে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত, ডিসকাউন্ট পার্সেন্টেজ ইজি, ডিসকাউন্ট পার্সেন্টেজ সমান কি হবে, এমপি মাইনাস এসপি, মানে ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ইয়ে কার উপরে হয়, ডিসকাউন্টটা ধার্য মূল্যের উপরে বাই এমপি ইন্টু পার্সেন্টেজ করার জন্য 100%। তাহলে এমপি মাইনাস সিপি কত সমান কত করলে কত হচ্ছে, 3650 মাইনাস 730 বাই এমপির উপরে বলেছি 3650 ইন্টু 100%। দেখো এটা মাইনাস করলে কত হচ্ছে, 3650 থেকে 730 মাইনাস করলে কত হচ্ছে, 2920 বাই 3650 ইন্টু 100%। তাহলে কত হচ্ছে, শূন্য শূন্যই কাটলো, এটা যদি আমি পাই দিয়ে কাটি, 5 7 35, 5 3 15, 5 20, 20 5 100, ঠিক আছে। তাহলে যদি আমি 73 কে কাটি 292 দিয়ে, 73 দিয়ে যদি আমি 292 কে কাটি, তাহলে কততে কাটবে, 73 ইন্টু 4, 73 4 কত হবে, 73 4 4 7 28 29, 73 ইন্টু 4 হচ্ছে 292, ঠিক আছে। তাহলে 73 4 292, তাহলে কত হচ্ছে অ্যান্সার, 4 ইন্টু 20, তখন কত হবে 80%। কত ইজি দেখো, তাহলে অ্যান্সার হলো বি 80%। নেক্সট 7 দাগে কি বলেছে দেখো, the side of an equilateral triangle is equals to the side of a square। বলছে দেখো কি বলেছে, এখানে বলছে একটা ইকুইলেটার ট্রায়াঙ্গেল আছে, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের বাহুর সংখ্যা বলছে একটা, বাহুর মান হচ্ছে একটা স্কোয়ারের বাহুর মাপের সমান, ঠিক আছে। মানে এই সমবাহু ত্রিভুজের কি হয়, প্রত্যেকটা বাহু সমান, যে এই বাহু সমানই মান হচ্ছে এই স্কোয়ারের 4টে বাহু, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সার্কাম রেডিয়াস, সার্কাম রেডিয়াস মানে হচ্ছে পরিবৃত্ত, পরিবৃত্ত মানে হচ্ছে বাইরে, এর বাইরে যদি আমি একটা বৃত্ত আঁকি এটা হচ্ছে পরিবৃত্ত। সার্কাম রেডিয়াস অফ দ্য ইকুইলেটার ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজের সার্কাম রেডিয়াস, মানে এর পরিবৃত্তর ব্যাসার্ধ, পরিবৃত্তের ব্যাসার্ধ
আর এটা হচ্ছে এর হচ্ছে স্কোয়ারের ইররেডিয়াস মানে হচ্ছে অন্তর্বৃত্ত, এর ভিতরে একটা যদি বৃত্ত আঁকি সেটা হবে আমার অন্তর্বৃত্ত। তাহলে বলছে এই ট্রায়াঙ্গেলের পরিবৃত্তের ব্যাসার্ধ আর এই স্কোয়ারের মধ্যে অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাতটা কত। দেখো এই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তর ইয়েটা কি হয়, সার্কাম রেডিয়াস। সার্কাম রেডিয়াসের ফর্মুলা কি হয়, সার্কাম রেডিয়াসের সার্কাম রেডিয়াসের ফর্মুলা হচ্ছে, সার্কাম রেডিয়াস আর ধরি, বড় আর ধরলাম, সার্কাম রেডিয়াসের ফর্মুলা হচ্ছে a/√3। ঠিক আছে, এ মানে প্রত্যেকটা বাহু ধরো আমি এ ধরলাম, ঠিক আছে। এর যদি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি আমি এ হয়, তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর সঙ্গে স্কোয়ারের বাহু মানে এ স্কোয়ারের বাহু সমান বলেছি, তাহলে আমি, তাহলে এ যদি এ হয় বাহু, এরও বাহু এ হবে। তাহলে সমবাহু ত্রিভুজের সার্কাম রেডিয়াসের ফর্মুলা হচ্ছে a/√3 মানে বাহু/√3। আর ইররেডিয়াস, সমবাহু ত্রিভুজের ইররেডিয়াসের ফর্মুলা হচ্ছে a/2√3। ঠিক আছে, এবার দেখো এটা যদি গুলিয়ে যায় এটা কিভাবে মনে রাখবে, ইনরেডিয়াস মানে হচ্ছে অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ অবশ্যই কম হবে। ঠিক আছে, অবশ্যই কম হবে। তাহলে যদি আমি এর মানটা কম করতে যাই, ঠিক আছে, তাহলে কম করতে গেলে কি নিচে বেশি হতে হবে, তাহলে কম হবে। ডিভাইডেড বাই বেশি হতে হবে না, তাহলে তো কম হবে পুরো আর এর মান। এই ভগ্নাংশটার নিচে বেশি থাকলেই তো তবে ভগ্নাংশটার মান কম হয়। ঠিক আছে, তাহলে এটা মনে রাখার ভালো উপায়। ঠিক আছে, নিচে যত বেশি হবে তত কম হবে। তাহলে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে a/√3 আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে a/2√3। ঠিক আছে, আর কি বলেছে, আমার স্কোয়ারের বাহুগুলো এই ত্রিভুজের বাহুর সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে তাহলে দেখো এর অন্তর্বৃত্ত করা হয়েছে, এর প্রত্যেকটা বাহু স্কোয়ার, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমার এ। ঠিক আছে, এবার এর যদি ব্যাসার্ধ নিতে যাই তাহলে কি হবে, ব্যাসার্ধ মানে কি ওর অর্ধেকটা হবে। তাহলে এ বাহুটা যদি এ হয়, এর ব্যাসার্ধ তাহলে কত হবে, হ্যাঁ এর ব্যাসার্ধটা মান কত হবে a/2। এটা স্কোয়ার আছে, স্কোয়ারের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এখান থেকে যদি এইটা এই পুরোটা যদি এ হয়, তাহলে এই মাঝ থেকে এখানে পর্যন্ত কত হবে, হ্যাঁ a/2। তাহলে অনুপাত কত হবে, তাহলে অনুপাত কত হবে, সার্কাম রেডিয়াস, সমবাহু ত্রিভুজের সার্কাম রেডিয়াস হচ্ছে a/√3 ইজ টু এর হচ্ছে স্কোয়ারের ইররেডিয়াস কত হচ্ছে a/2। তাহলে উপর এ এ কাটলো, তাহলে কি পড়ে রইলো 1/√3 ইজ টু 1/2। ঠিক আছে, আমি তাহলে উপরে 2√3 দিয়ে সবগুলো গুণ করছি। ঠিক আছে, এই যে এলসিএমটা আছে, এলসিএম কত হবে নিচের 2√3। তাহলে আমি 1/√3 ইন্টু 2√3, আমি যদি সেম নাম্বার ইয়ে দিয়ে কোনো রেশিও গুণ করি মানের কোনো পরিবর্তন হয় না, 1/2 ইন্টু 2√3। তাহলে আমার এখানে √3 কাটলো সমান 2 পড়ে রইলো ইজ টু 2 এ 2 কাটলো √3 পড়ে রইলো। ঠিক আছে, তাহলে আমার কত অ্যান্সার হবে 2:√3। কোন উত্তরটা আছে দেখো, সি। এটা ভালো করে মনে রাখবে, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ফর্মুলা হচ্ছে a/√3 আর অন্তর্বৃত্তের ফর্মুলা হচ্ছে a/2√3। কি করে মনে রাখবে সেটা বললামই। এবারে এই স্কোয়ারের ভিতরে অন্তর্বৃত্ত করা হয়েছে, অন্তর্বৃত্ত এই বাহু স্কোয়ারের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটি যদি এ হয় তাহলে এর পরিবৃত্তের এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ a/2 হবে, হাফ হবে এর। ঠিক আছে, চলো নেক্সট 8 নাম্বার। 8 নাম্বার কি বলেছে দেখো, এ টয় ইজ ইন দ্য ফর্ম অফ এ কোন মাউন্টেড অন দ্য হেমিস্ফিয়ার। দেখো মানে বলেছে মাউন্টেড বলেছে, দেখো এই লেখাটা ভালো করে পড়বে। ঠিক আছে, মাউন্টেড বলেছে মানে কি বলেছে, একটা টয় যেটা কোন আকারের, কোন, ঠিক আছে, কোন আকারের, সেটা একটা হেমিস্ফিয়ারের উপর মাউন্টেড করা আছে। ঠিক আছে, দেখো হেমিস্ফিয়ার মানে কি, অর্ধগোলক। ঠিক আছে, অর্ধগোলক মানে আদ্রা ফুটবল। ঠিক আছে, এর উপর বলছে একটা কোন, কোন মাউন্টেড করা আছে। ঠিক আছে, বলছে বোথ হ্যাভিং দ্য সেম রেডিয়াস, একই রেডিয়াসের উপর। ঠিক আছে, দেখো একই রেডিয়াস, এইটা কোণের রেডিয়াস হবে, এটা কোণের রেডিয়াস হবে, আর এটাই আবার অর্ধগোলকের রেডিয়াস হবে। তাহলে হলো হ্যাভিং সেম রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াসে বলছে 7 সেমি। ঠিক আছে, এটা 7 সেমি দেওয়া আছে আমার। ঠিক আছে, ইফ দ্য ভলিউম অফ দ্য কনিক্যাল পয়েন্ট ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ দ্য হেমিস্ফিয়ার। বলছে এই আয়তন, বলছে এই যে কোণটা আছে এই কোণটার আয়তন, এই কোণটার আয়তন এই অর্ধগোলকের আয়তনের সঙ্গে সমান। তাহলে কোণের আয়তন, তাহলে কি বলেছে, ভলিউম অফ কোণ
সমান ভলিউম অফ হেমিস্ফিয়ার। তাহলে তাহলে আমার কোণের ইয়ে কি, কোণের আয়তনের সূত্র কি? কোণের আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ ইজিক্যাল টু হেমিস্ফিয়ার। অর্ধগোলকের আয়তনের সূত্র কি? দেখো পুরো গোলকের স্ফিয়ারের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ, আর তাহলে হেমিস্ফিয়ারের আয়তনের সূত্র কি হবে? 2/3 পাই আর কিউ। ঠিক আছে, এদিকে দেখো পাই পাই কাটলো, আর স্কয়ার, আর এখানে একটা আর স্কয়ার কাটিয়ে দিলাম, তাহলে পড়ে কি থাকবে? আর। ঠিক আছে, তাহলে আমার পড়ে কি, আর নিচে তিনে তিনে কাটলাম, তাহলে কি আমার পড়ে থাকছে? এখানে এইচ পড়ে থাকছে, এইচ সমান 2 ইন্টু একটা আর পড়ে আছে, একটা আর স্কয়ার, আর এখানে আর কিউ ছিল তাহলে আর একটা আর পড়ে আছে, তাহলে এইচ সমান 2r। দেখো আর এর মান এখানে দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে 7 সেন্টিমিটার, তাহলে এইচ সমান কি হচ্ছে? 2 ইন্টু 7 সমান 14 সেমি। কিন্তু এটা অ্যান্সার নয়, ঠিক আছে। অ্যান্সার কি বলেছে? দ্য টোটাল হাইট অফ দ্য টয়। তাহলে টোটাল হাইট আমার টয়টার কত হবে? এটা এটা হচ্ছে টোটাল হাইট হবে। তাহলে আমার হাইট অফ দ্য কোন পেয়েছি, ঠিক আছে, কোণের হাইটটা আমি পেয়েছি, কোণের হাইট 14 সেমি। তাহলে আমার এখান থেকে এখান পর্যন্ত এই হাইটটা হচ্ছে আমার 14 সেমি পেয়েছি, কোণের হাইট এটা। হ্যাঁ, আর কি? তাহলে আমার দেখো এটাও আমার হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, আর এটাও আমার অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে এটার মান আমার কি হবে? 7। অর্ধগোলকের ব্যাসার্ধ, তাহলে কি হবে? টোটাল হাইট অফ দ্য টয় কি হবে? 14 প্লাস 7। 14 প্লাস 7 সমান কত হচ্ছে? 21। তাহলে অ্যান্সার কি হলো? এ। দেখো এটা মাউন্টেড, এই লেখাটা ভালো করে পড়বে, ঠিক আছে, এই লেখাটা ভালো করে পড়বে, এর মধ্যে সবকিছু লুকিয়ে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? অমিত এন্ড দীক্ষা টুগেদার ইনভেস্টেড 15,700 ইন এ বিজনেস। অমিত আর দীক্ষা দুজনে ইনভেস্ট করেছে কোন একটা ব্যবসা করবে, 15,700 টাকা দুজন মিলে ইনভেস্ট করেছে। বলছে এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আউট অফ দ্য টোটাল প্রফিট অফ 6,000 অমিত শেয়ার ইজ 21,000। বলছে বছরের শেষে দুজনে 15,700 টাকা ইনভেস্ট করেছে। হ্যাঁ, বছরের শেষে তাদের প্রফিট হয়েছে 6,000 টাকা, তার মধ্যে অমিত পেয়েছে 6,000 টাকা প্রফিটের মধ্যে অমিত পেয়েছে 2,100 টাকা। তাহলে আমার এই অমিত শেয়ার বলছে, হ্যাঁ অমিত পেয়েছে 2,100 টাকা। তাহলে হাউ মাচ ওয়াজ অমিত ইনভেস্টমেন্ট? তাহলে অমিতের ইনভেস্টমেন্ট কত ছিল? ঠিক আছে, দেখো এখানে যদি আমি অমিত আর দীক্ষা করি, দেখো অমিত আর কে দিয়েছিল? দীক্ষা, দুজনে একটা ব্যবসা করেছে। ঠিক আছে, তাহলে যদি আমি বলছে অমিতের শেয়ারে যদি 2,100 টাকা হয়, সরি, অমিত শেয়ারের অমিতের শেয়ার যদি 2,100 টাকা হয়, যদি ওই 6,000 টাকা প্রফিটের মধ্যে, তাহলে আমার দীক্ষা শেয়ার কত হবে? ওই প্রফিটের থেকে দীক্ষা কত পেয়েছে? তাহলে 6,000 মাইনাস 2,100, কারণ 6,000 টাকা টোটাল প্রফিট হয়েছে আমার। তাহলে অমিত যদি এটা 2,100 টাকা পায়, তাহলে আমার দীক্ষা কত হবে? 6,000 মাইনাস 2,100 সমান কত হবে? 3,900 টাকা। ঠিক আছে, তাহলে অনুপাত কত হচ্ছে? 2,100 * 3,900, দুজনের শেয়ারের অনুপাত, দুজনের প্রফিট যেটা পেয়েছে তার তার অনুপাত। তাহলে 2,100 অনুপাত কত হবে? দুটো শূন্য দুটো শূন্য কাটলাম, 3 7 21, 13 3 39। তাহলে যে প্রফিটটার থেকে যে শেয়ারটা পেয়েছে তার অনুপাত হচ্ছে 7:13। এইটুকু মাথায় রাখবে, যে যেরকম টাকা ইনভেস্ট করবে সে প্রফিট থেকে সেই অনুপাতে টাকা পাবে, যে যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সে প্রফিট থেকে সেই অনুপাতে টাকা পাবে। ঠিক আছে, তাহলে কি বলেছে? অমিতের ইনভেস্টমেন্ট কত? টোটাল ইনভেস্টমেন্ট ছিল আমার 15,700 টাকা, তার মধ্যে অমিতের ইনভেস্টমেন্ট কত? তাহলে এখানে অমিতের রেশিও কত হবে? 7/7 + 13। তাহলে টোটাল হয়েছে আমার 15,700 টাকা ইনভেস্টমেন্ট, 15,700 টাকা। তাহলে অমিতের শেয়ার কত? অমিতের এখানে শেয়ার কত হচ্ছে? 7 বাই টোটালটা, 7 7 + 13, তাহলে কত হবে? 15,700 ইন্টু 7/13, 7 20, শূন্য শূন্য কাটলো, 2 7 14, 1 2 8 16, 17 1 2 5 10, 785 ইন্টু 7, 785 ইন্টু 7 করলে কত হবে? 5,495। ঠিক আছে, অ্যান্সার এ। কি করে? দেখো যে যে অনুপাতে, এইটুকু মনে মনে রাখবে, যে
যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সেই অনুপাতেই তারা প্রফিট থেকে পাবে। এখানে ৬,০০০ টাকা আমার প্রফিট টোটাল হয়েছে। তার মধ্যে অমিত পেয়েছে ২১০০ টাকা। আর তাহলে রিক্সা কত পাবে? ৬,০০০ মাইনাস ২১০০ ৩৯০০ টাকা। আমি কি বলেছি? যে যেরকম ভাবে টাকা ইনভেস্ট করবে সে প্রফিট থেকে সেই অনুপাতেই টাকা পাবে। ঠিক আছে? এখানে উল্টোটা পেয়েছি দেখো আমি। তাহলে যে তাহলে এটাও তো আমি বলতে পারি যে প্রফিটের তার প্রফিট থেকে যে অনুপাতে টাকা পাবে সেই অনুপাতে সে শেয়ারটা সেই অনুপাতে ইনভেস্ট করেছে। তাহলে দেখো এখানে 7:13 হয়েছে অনুপাত, যে প্রফিটের অনুপাত পেয়েছে, যে প্রফিটটা হয়েছে তার অনুপাত বেরিয়েছে 7:13। তাহলে 15,700 টাকা টোটাল ইনভেস্টমেন্ট ছিল। তাহলে অমিতের এখানে অমিতের ইনভেস্টমেন্ট যেয়েছে তাহলে 7 বাই টোটালটা 7 প্লাস 13। কত ইজি অঙ্ক। দেখো এবার হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার বলছে এইচসিএফ। এইচসিএফ অফ দ্য 2 নাম্বার হচ্ছে 23। তাদের সাম দেওয়া আছে। এইচসিএফ দেওয়া আছে আমার 23, সাম দেওয়া আছে আমার 161। দুটি নাম্বারের এইচসিএফ মানে হচ্ছে তোমার গোসাগু দেওয়া আছে 23 আর তাদের যোগফল দেওয়া আছে 161। বলছে ইজ দ্য পসিবল পেয়ার অফ দিস নাম্বার। কতগুলো পসিবল পেয়ার হতে পারে, ঠিক আছে? এরকম এরকম কতগুলো পসিবল পেয়ার হতে পারে যে পেয়ার গুলোর মধ্যে এইচসিএফ মানে তাদের হচ্ছে গোসাগু 23 আর তাদের যোগফল হচ্ছে সংখ্যা দুটির গোসাগু 23 আর যোগফল হচ্ছে 161। দেখো যদি গোসাগু 23 হয় তাহলে আমি সংখ্যা দুটি কি কি পাবো? সংখ্যা দুটো আমি লিখতে পারি কি? যদি এইচসিএফ 23 হয়েছে তাহলে সংখ্যা দুটি আমি লিখতে পারি কি? সংখ্যা দুটি কি কি হবে? একটা ধরো আমি 23x ধরলাম আর একটা তাহলে আমি 23y ধরলাম, কারণ গোসাগু 23। দেখো গোসাগু 23 হলে আমি সেই গোসাগু ইন্টু x ধরলাম আর গোসাগু ইন্টু y ধরলাম, দুটি সংখ্যা। ঠিক আছে? এবার কি বলেছে? সংখ্যা দুটি যোগফল দেওয়া আছে 161। ঠিক আছে? তাহলে সংখ্যা দুটি যোগফল কত হবে? 23x প্লাস 23y সমান 161। ঠিক আছে? তাহলে আমি লিখতে পারি কি 23 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 161। তাহলে আমি এক্স প্লাস ওয়াই সমান লিখতে পারি কি 161/23। 161/23 করলে কত হচ্ছে 7। ঠিক আছে? তাহলে দেখো এবার কি করতে হবে আমার, এক্স প্লাস ওয়াই হচ্ছে 7, এরকম কতগুলো পেয়ার হবে? এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 7, এরকম কতগুলো পেয়ার হবে? দেখো 1 প্লাস 6 এটা সমান 7 হবে। আবার লিখতে পারি 2 প্লাস 5, ঠিক আছে, এটা সমান 7 হবে। 3 প্লাস 4 এটা সমান 7 হবে। কিন্তু এখানে যখন আমি পেয়ার নেব যে কতগুলো পেয়ার পসিবল, তখন কিন্তু এই সংখ্যা দুটো যে এক্স প্লাস ওয়াই নিচ্ছি, এক্স আর ওয়াই, এদের মধ্যে এরা কো প্রাইম হতে হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে কো প্রাইম হতে হবে। কো প্রাইম। ঠিক আছে? কো প্রাইম মানে এটা কি? কো প্রাইম হতে হবে মানে কি? মানে এদের মধ্যে গোসাগু সবসময় এক হতে হবে। ঠিক আছে? এই দুটি সংখ্যা 6 আর 1 এর গোসাগু দেখো 1, 2 আর 5 এর গোসাগু 1, তাহলে এটাও কো প্রাইম, এটাও কো প্রাইম। 3 আর 4 এর গোসাগু সমান 1, তাহলে এটাও কো প্রাইম। যদি ধরো আমার 2 ধরো আমার দুটো সংখ্যা যদি এরকম হতো 2 প্লাস 4, ঠিক আছে? যদি হতো তাহলে দেখো 2 এর 4 এর কিন্তু গোসাগু 1 নয়। ঠিক আছে? গোসাগু 2 এর 4 এর 1, 2 এর 4 এর গোসাগু হবে 2। ঠিক আছে? তাহলে এরা কো প্রাইম হবে না। ঠিক আছে? তাহলে যখন আমি পেয়ার নেব তখন আমার দুটো দুটো কো প্রাইম হতে হবে। এক্স আর ওয়াই এর মানে এখানে কো প্রাইম হতে হবে। ঠিক আছে? তাহলে দেখো 1 আর 6 ও কো প্রাইম, 2 আর 5 ও কো প্রাইম, 3 আর 4 ও কো প্রাইম। ঠিক আছে? তাহলে কটা পেয়ার পসিবল হচ্ছে? একটা, দুটো, তিনটে। ঠিক আছে? তাহলে নাম্বার গুলো কত করে হচ্ছে দেখো। এই পেয়ারের নাম্বারটা কত হচ্ছে? হ্যাঁ, এই এক্স এর মান 1 আর ওয়াই এর মান 6। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 23 হচ্ছে। 23 ইন্টু 1 আর 23 ইন্টু 6। 23 ইন্টু 6 করলে কত হবে? 138। একটা পেয়ার হলো। এইটার ক্ষেত্রে পেয়ার কত হবে? 2 আর 5। 23 দুগুণে কত? 46। আর 23 ইন্টু 5 সমান কত? 115। আর এই পেয়ারটা থেকে সংখ্যাটা কত হবে? 23 ইন্টু 3। 23 ইন্টু 3 সমান কত হচ্ছে? 69। আর 23 ইন্টু 4, 23 ইন্টু 4 তাহলে কত হচ্ছে? 23 ইন্টু 4 সমান হচ্ছে 192। এই 23 ইন্টু 4 সমান হবে তোমার হচ্ছে 23 ইন্টু 4 সমান হচ্ছে 92। ঠিক আছে? দেখো এই দুটো সংখ্যা যোগ করে দেখে নাও। 23 আর 138 যোগফল 168 হবে। 46 আর 115 যোগফল সরি 161 হবে। 46 আর 115 161 হবে। 69 আর 92 161 হবে। ঠিক আছে? তাহলে কতগুলো পেয়ার পসিবল হচ্ছে? তিনটে পেয়ার পসিবল হচ্ছে। ঠিক আছে? এগুলো অবশ্যই এটা মনে রাখবে, এই দুটো সংখ্যা এক্স আর ওয়াই এই দুটো কো প্রাইম হতে হবে, মানে এদের গোসাগু এক অবশ্যই হতে হবে।
ঠিক আছে। দেখো এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 4000 at 6% per annum rate of interest for the period of 19 February 2024 to 20 এপ্রিল 2024। দেখো এটা সিম্পল ইন্টারেস্ট বের করতে দিয়েছে। আমরা কি জানি, সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এটা সবাই জানো আশা করছি। পি ফর প্রিন্সিপাল, আর ফর রেট, আর টি ফর টাইম, টাইম বাই 100। দেখো তাহলে এখানে সিম্পল ইন্টারেস্ট কি হবে, সিম্পল ইন্টারেস্ট সমান পি, পি সমান প্রিন্সিপাল কত বলেছে 4000 ইন্টু আর, রেট দেওয়া আছে দেখো 6%, টি টাইমটা দেখো এখানে কি বলেছে 19 ফেব্রুয়ারি 2024 টু 20 এপ্রিল 2024। তাহলে 19 ফেব্রুয়ারি 2024, দেখো 2024টা এখানে আমার আছে লিপ ইয়ার, এটা এখানে একটু কায়দা করেছে, ঠিক আছে। 2024 হচ্ছে আমার লিপ ইয়ার, লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি আমার কত দিনে হবে, 28 দিন না হয়ে 29 দিনে হবে। তাহলে 19 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি কতদিন হচ্ছে, 19 ফেব্রুয়ারি থেকে মানে 19 ফেব্রুয়ারিটা আমার ইনক্লুড হবে, 19 ফেব্রুয়ারি থেকে 20 এপ্রিল, তাহলে কতদিন হচ্ছে 19 ফেব্রুয়ারি টু 29 ফেব্রুয়ারি কতদিন হচ্ছে 11 দিন। আর 20 এপ্রিল হচ্ছে 19 ফেব্রুয়ারি হলো, এটা মার্চ, মার্চ কত দিনের হচ্ছে, মার্চ হচ্ছে 31 দিনের, ঠিক আছে। মার্চ 31 দিন হচ্ছে, তাহলে 19 ফেব্রুয়ারি 10, 19 সরি 19 ফেব্রুয়ারি হচ্ছে 19 ফেব্রুয়ারি টু 29 ফেব্রুয়ারি হচ্ছে 10 দিন। আর মার্চ হচ্ছে 31 দিন, আর 20 আর 20 দিন এপ্রিলের 20 দিন, তাহলে কত হচ্ছে 20 দিন এপ্রিল, 20 20 দিন এপ্রিলের 20, আর মার্চটা পুরোটা 31, আর 19 ফেব্রুয়ারি টু 29 ফেব্রুয়ারি হচ্ছে তোমার 10 দিন। তাহলে টোটাল কত হচ্ছে 20, 30 দুই 50, 60, 61 দিন, টোটাল আমার হচ্ছে 61 দিন, ঠিক আছে। এবারে 61 দিনটা এই টাইমটা, টাইমটা সবসময় ইয়ারে হয়, ঠিক আছে। তাহলে 61 দিনকে আমি যদি ইয়ারে করতে ইয়ারে করতে চাইলে কি হবে, 61/365, ঠিক আছে, এটা ইয়ার হয়ে গেল, বাই পিআরটি বাই 100, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে আমার এটা সমান আমি লিখতে পারি কি 4000 ইন্টু 6 ইন্টু 61 বাই 100 ইন্টু 365, ঠিক আছে। তাহলে কাটাকাটি করলে কতদিন হবে, কত হবে, কাটাকাটি যদি আমি করি দুটো শূন্য দুটো শূন্য কাটছে, 5 7 35, 5 3 15, 5 8 40, ঠিক আছে। এটা দেখো গুণ করলে নিয়ারলি মানে গুণ করলে আসছে 40.10, ঠিক আছে। মানে কি, যেহেতু এখানে রাউন্ড ফিগারের অ্যান্সার দিয়েছে, তাহলে নিয়ারলি কত হবে আমার অ্যান্সার, নিয়ারলি 40, ঠিক আছে। তো অ্যান্সার কি হলো 40। দেখো কি সিম্পল ইন্টারেস্ট আমার পিআরটি বাই 100, ঠিক আছে। এখানে পি প্রিন্সিপাল দেওয়া আছে, প্রিন্সিপাল 4000, রেট দেওয়া আছে ইয়ে রেট দেওয়া আছে 6%, আর এখানে ইয়েটা বের করতে হবে টাইমটা, টাইমটা যেহেতু ফেব্রুয়ারি 2024 আমার লিপ ইয়ার, তাহলে 2024 লিপ ইয়ার হলে আমার ইয়ে হবে 29 দিনে, ঠিক আছে। এখান থেকে 29 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ হচ্ছে 31 দিন, মার্চ ইয়ে হচ্ছে 20 এপ্রিল পর্যন্ত মানে 20 দিন নিলাম আমি, মার্চ হচ্ছে 31 দিন, আর 19 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি হচ্ছে 10 দিন, টোটাল হচ্ছে 61 দিন। এবারে 61 দিনটাকে আমার বছরে, এই টাইমটা সবসময় বছর ইয়ারে করতে হয়, ঠিক আছে। তাহলে ইয়ারে করতে গেলে আমার কত হবে 61/365, ঠিক আছে, ইয়ারে করলাম বাই 100, ঠিক আছে। যে এসে ক্যালকুলেশন করে অ্যান্সার বেরোলো 40, ঠিক আছে। চলো হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, দেখো নেক্সট কোয়েশ্চেন একটা সিম্পলিফিকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে। বদমাস রুল অনুযায়ী আমি করবো, কি দেওয়া আছে আমার, আমি একবার লিখে নিচ্ছি, 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 মাইনাস 4, এই তো 2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস 5 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 5 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস
আবার থার্ড ব্র্যাকেট শুরু 4 প্লাস 18 হচ্ছে 2 ইন্টু 3 ফার্স্ট ব্র্যাকেট আবার 4 মাইনাস 2 থার্ড ব্র্যাকেট 2 আছে। ঠিক আছে, দেখো বডমাস রুল অনুযায়ী কি হবে, আগে ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমি করব। এখানে আমি একবার করে নিচ্ছি, 18 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 9। ঠিক আছে, সমান ইজিক্যাল টু আমি কত করছি 4 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু, দেখো এই ভাগটা করে নিচ্ছি আগে, তাহলে কত হবে 3 মাইনাস 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 প্লাস 2 প্লাস কত হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু 4 মাইনাস এটা 3 হবে বিয়োগ করলে 3 থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস 4 প্লাস দেখো এটা ভাগ করে নিয়েছি একবার 9 হয়েছে, এই 9 লিখে দিচ্ছি ইন্টু 3 ইন্টু 4 থেকে 2 বিয়োগ করলে 2 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তোমার কত হবে দেখো 4 মাইনাস থার্ড ব্র্যাকেট শুরু 3 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 1 প্লাস 4 থেকে 3 বিয়োগ করলে 1 প্লাস এখানে দেখো কাজটা আগে গুণের কাজ হবে। ঠিক আছে, গুণের কাজ যদি করি 9 3 27, 27 গুণে 54, তাহলে কি হবে 4 প্লাস 54 থার্ড ব্র্যাকেট ক্লোজ। দেখো ব্র্যাকেটের কাজ করে নিচ্ছি 4 মাইনাস দেখো 1 1 যোগ করলে 2 প্লাস 54 4 58, তাহলে কত হচ্ছে 4 থেকে 2 প্লাস 58 সমান 60। এটা কিছু ছিল, এটা বদমাস দেখো, বিওডি এম এ এস বদমাস রুলে করতে হচ্ছে। ঠিক আছে, আগে ভি বদমাস করা হয়। ঠিক আছে, ভি ফর ভার, বার মানে কোন একটা নাম্বারের উপর যদি বাদ দেওয়া থাকে না, কোন একটা ইয়ের উপরে যদি বাদ দেখা, দেখো যদি এটার উপরে বাদ দেওয়া থাকতো তাহলে এর কাজটা আগে হতো। ঠিক আছে, যদি দেওয়া থাকতো তাহলে এর কাজটা আগে হতো, তাহলে সেটা হচ্ছে বার। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভাইড, এম ফর মাল্টিপ্লাই, এ ফর অ্যাড, এস ফর সাবট্রাক্ট। ঠিক আছে, এটা মনে রাখবে, যত সব সিম্পলিফিকেশন হবে এটা দিয়ে ভি বদমাস, ভি ফর বার যেটা দেখালাম, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভাইড, এম ফর মাল্টিপ্লাই, এ ফর অ্যাড, এস ফর সাবট্রাক্ট। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 13 নাম্বার কোশ্চেন কি বলেছে, দ্য কস্ট অফ ফেন্সিং অফ এ স্কোয়ার ফিল্ড। আমি একটা স্কোয়ার ফিল্ড একটু 15 টাকা পার মিটার দিয়ে 18,000 টাকা খরচা হয়েছে, ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং অফ দ্য সেম ফিল্ড, রেজ 11 টাকা পার 100 মিটার। দেখো এটা কি বলেছে, এটা স্কোয়ার ফিল্ড আছে। ঠিক আছে, স্কোয়ার মানে কি 4টে বাহু সমান একটা স্কোয়ার। যে ফেন্সি করতে, একটা স্কোয়ার ফিল্ডের ফেন্সি করতে 15 টাকা পার মিটার হিসাবে 18,000 টাকা খরচা হয়েছে। ঠিক আছে, তাহলে বলছে ওই ফেন্সিং করতে যদি সেম ফিল্ডকে ফেন্সিং করতে 11 টাকা, 100 মিটারের জন্য 11 টাকা খরচা হলে কত টাকা খরচা হবে। ঠিক আছে, দেখো তাহলে এটা কি দিয়েছে 15 টাকা পার মিটার হিসাবে, 15 টাকা পার মিটার হিসাবে খরচা হয়েছে 18,000 টাকা। তাহলে যদি 18,000 টাকা খরচা হয়েছে আমার টোটাল, হ্যাঁ 15 টাকা পার মিটার হিসাবে, তাহলে 15 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কতটা টোটাল মিটার হয়েছে, কত কত মিটার আছে টোটালটা, টোটাল এর ইয়েটা পরিসীমাটা কত মিটার আছে আমি সেটা পেয়ে যাব। হ্যাঁ, কারণ 18,000 টাকা টোটাল খরচা হয়েছে 15 টাকা পার মিটার হিসাবে। ঠিক আছে, তাহলে 18,000কে যদি আমি 15 দিয়ে ভাগ করে দিই তাহলে তো আমি পেয়ে যাবো টোটাল এইটা পরিসীমাটা কত আছে। ঠিক আছে, 5 3 15, 5 3 15, 16 5 6 30, 3600, 5 7 35, 5 2 10, 720। টোটাল আমার আছে 720 মিটার। ঠিক আছে, এই টোটাল পরিসীমাটা আছে বর্গক্ষেত্রে 720 মিটার। তাহলে এক একটা বাহু কত হবে 720, 5
5 7 একটা কিছু ভুল হলো কি? 5 দিয়ে যদি কাটি 5 সরি এখানে ভুল হয়েছে, ঠিক আছে? এটা একটু ভুল হয়েছে, ঠিক আছে? দেখো 18,000 বাই 15, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 5 3 15, ঠিক আছে? 5 3 15, 5 3 15, 16 7 3, 5 6 30, 3600, ঠিক আছে? এবারে 3 কতই? 1200 3600, ঠিক আছে? তাহলে আমার টোটাল এই যে পরিসীমাটা এটা কত বেরোলো? আমার 1200, ঠিক আছে? যদি 1200 পরিসীমায় বর্গক্ষেত্রে 4টে বাহু সমান, তাহলে প্রত্যেকটা কত হবে? 1200 বাই 4, প্রত্যেকটা বাহু 300 করে। তাহলে এটাও আমার 300, এটাও আমার 300, এটাও আমার 300, এটাও আমার 300, প্রত্যেকটা বাহু বেরিয়ে গেল। তাহলে কি বলেছে? ফাইন্ড দ্য কস্ট অফ ফেন্সিং দ্য সেম ফিল্ড, রেস 11 টাকা পার 100 মিটার, ঠিক আছে? তাহলে কি 100 মিটারের জন্য খরচা হচ্ছে আমার 11 টাকা, ঠিক আছে? 11 রুপিস। তাহলে আমার টোটাল ফিল্ডটা কত বেরিয়েছে? 1200, 1200 মিটার পরিসীমাটা, ঠিক আছে? তাহলে টোটাল ফিল্ডে 1200 এর জন্য কত খরচা হবে? 11 বাই 100 ইন্টু 1200 কাটলো। তাহলে 12 ইন্টু 11, 132 টাকা। অ্যান্সার এই। দেখো কি হলো, আরেকবার বলে দিচ্ছি। দেখো দেখো 18 বলছে একটা স্কোয়ার ফিল্ড কে আমার 15 টাকা পার মিটার হিসাবে ফেন্সি করতে আমার 18,000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে? তাহলে যদি 18,000 টাকা খরচা হয়েছে 15 টাকা পার মিটার হিসাবে, তাহলে আমি 18,000 বাই 15 যদি করি, তাহলে আমি টোটাল পরিসীমাটা পেয়ে গেলাম, বর্গক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে? বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলাম আমি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে আমার টোটাল হচ্ছে 1200 মিটার, ঠিক আছে? এবারে বলছে ওই সেম ফিল্ড, একই ফিল্ড, একই, তাহলে পরিসীমাটা একই আছে। একই ফিল্ড যদি 100 মিটারে 11 টাকা করে খরচা হয়, ঠিক আছে? তাহলে 100 মিটারে খরচা হচ্ছে 11 টাকা। তাহলে আমার টোটাল পরিসীমাটা কত আছে বর্গক্ষেত্রে? 1200 মিটার। তাহলে 1200 মিটারে কত খরচা হবে? 11 বাই 100 ইন্টু 1200, ঠিক আছে? তাহলে 132 টাকা খরচা হবে। এটা অ্যান্সার দেওয়া আছে। দেখো 14 দাগেরটা বলছে দ্য রেশিও দ্য স্পিড অফ টু ট্রাকস এর দেওয়া আছে, স্পিডের রেশিও। তাহলে ধরো S1 আর S2, S1:S2 সমান আমার কত দেওয়া আছে? 7:4, ঠিক আছে? এটা দেওয়া আছে আমার দুটো ইয়ের দুটো ট্রাকের আমার স্পিডের অনুপাত। তাহলে কি হবে? বলছে ফার্স্ট ট্রাক ইজ কভার ডিস্টেন্স 196 মিটার ইজ 7 আওয়ার্স লেস দেন দ্য আদার। বলছে যে ফার্স্ট ট্রাকটা তার ওই 196 মিটার পথ অতিক্রম করতে যেটা স্লোয়ার ট্রাক আছে তার থেকে 7 ঘন্টা টাইম আমার কম লাগে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমি কি বলেছিলাম? আমি কি বলেছিলাম? ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, ঠিক আছে? তাহলে যদি আমি এখান থেকে স্পিড বের করতে চাই, তাহলে কি হবে? ডিস্টেন্স আপন টাইম, ডিস্টেন্স আপন টাইম। তাহলে দেখো স্পিড দেওয়া আছে আমার 7:4, তাহলে এটা আমি লিখতে পারি 7x/4x, লিখতে পারি তো? তাহলে দেখো কত, তাহলে আমি লিখতে, এবারে দেখো 196 মিটার ডিস্টেন্স আছে, ঠিক আছে? তাহলে আমি স্পিডের 196, তাহলে আমি স্পিড করি ডিস্টেন্স বাই টাইম, তাহলে টোটাল ডিস্টেন্স কত আছে? 196 মিটার। হ্যাঁ, তাহলে যেটা ফাস্টার ট্রাক, হ্যাঁ ফাস্টার ট্রাক তার কত সময় লেগেছে? 4x, তার স্পিড কত? দেখো এখানে, এখানে দেখো কি বলেছে? স্পিডের অনুপাতটা দুটো দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমার টাইম সমান আমি কি করে লিখতে পারি? টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড, ঠিক আছে? তাহলে এর বলেছে ফাস্টারটাকে 7 মিনিট, সরি 7 ঘন্টা আমার কম সময় লেগেছে। তাহলে কি ডিস্টেন্স 196 বাই ফাস্টার ট্রাকটার কি হবে? ইয়ে কি হবে? হ্যাঁ, ফাস্টারটা যেটা স্পিড বেশি থাকবে, ঠিক আছে? তাহলে স্পিড হচ্ছে ফাস্টার ট্রাকের ইয়ে কত হচ্ছে? তোমার স্পিড হচ্ছে 4x। কারণ কি মাইনাস ইয়ে স্লোয়ার ট্র্যাকের ইয়ে স্পিড কত হচ্ছে? 7x, ঠিক আছে? এটা কত হচ্ছে? 7 ইয়ে কম লেগেছে, 7 ঘন্টা কম লেগেছে। তাহলে কত হবে? 4x থেকে 4x আর 3x এর আমার লসাগু কত হবে যদি করি? 28x, 4 7
28, তাহলে 196 ইন্টু 7, 196 ইন্টু 7 মাইনাস 7 4 28, 196 ইন্টু 4 ইজিক্যাল টু কত? 7 ঘন্টা কম সময় লেগেছে। তাহলে কি করেছি আমি? টাইমটা বের করেছি। টাইম সমান ডিস্টেন্স, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে এটা ডিস্টেন্স আর এটা স্পিড, এটা ডিস্টেন্স বাই এটা স্পিড। তাহলে কি ফাস্টারটাকে সময় কম সময় লেগেছে। ঠিক আছে, তার জন্য মাইনাস করলাম দুটো স্পিড থেকে। তাহলে কি, তাহলে আমার কত বেরোচ্ছে দেখো। তাহলে আমি 196টা যদি কমন নিই, তাহলে 7 মাইনাস 4 বাই 28x, এটা সমান 7। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু কত বেরোচ্ছে? 196 ইন্টু 3 বাই 28x, এটা সমান 7। ঠিক আছে, তাহলে তাহলে আমি যদি কাটাকাটি করি, 7 4 28, 7 2 14, 7 8 56। ঠিক আছে, 4 7 28, তাহলে কি হচ্ছে? 7 3 21, 21 বাই এক্স, এক্স সমান 7, 21 বাই এক্স সমান 7, 7 3 21, তাহলে এক্স সমান কত বেরোচ্ছে? এক্স সমান 3 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে স্পিড অফ দ্য স্লোয়ার টাক। স্লোয়ার টাকের স্পিড কত হচ্ছে? স্লোয়ার টাক দেখো, স্লোয়ার টাক মানে কি? স্পিডে যার কম 4x, তার জন্য স্লোয়ার টাকে হচ্ছে 4 ইন্টু 3 তোমার 4 4 3 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কারণ সব কিলোমিটার পার আওয়ার আছে, 12 কিলোমিটার পার আওয়ার। দেখো আরেকবার বলে দিই, তাহলে এখানে দেখো দুটোর আমার স্পিডের অনুপাত দেওয়া আছে। ঠিক আছে, আমি 7x আর 4x ধরলাম। ঠিক আছে, এবারে দেখো 7x আর একটা 4x ধরলাম। ঠিক আছে, এবারে কি ধরেছে দেখো, 7 ঘন্টার ইয়ে যার ফাস্টার টাকার কম সময় লেগেছে। ঠিক আছে, ফাস্টার টাকের স্লোয়ার টাকের থেকে 7 ঘন্টা কম সময় লেগেছে, তাহলে স্লোয়ার টাকের বেশি সময় লেগেছে। তাহলে স্লোয়ার টাকের বেশি সময় লেগেছে, তাহলে বেশিটা মাইনাস কমটা করব। তাহলে স্লোয়ার টাকের বেগ আমার কত? 4x, আর ফাস্টার টাকের বেগ কত হচ্ছে আমার? 7x। তাহলে স্লোয়ার টাক মাইনাস ফাস্টার টাকের টাইম, ডিস্টেন্স আপন স্পিড মানে হচ্ছে টাইম। তাহলে স্লোয়ার, এইটা হচ্ছে তোমার স্লোয়ার টাকের টাইম মাইনাস, কারণ স্লোয়ার টাকের বেশি সময় লেগেছে, বেশিটা থেকে আমি কমটা বিয়োগ করবো। তাহলে স্লোয়ার টাকের টাইম মাইনাস ফাস্টার টাকের টাইম সমান 7 ঘন্টা। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে দেখো, এক্স এর মান বের হলো 3। 3 হলে আমার বেরিয়েছে, 3 হলে আমার বেরোচ্ছে। তাহলে স্লোয়ার টাকের গতিবেগ আমার স্পিড কত আছে? 4x, 4 ইন্টু 3, 4 3 12 কিমি পার আওয়ার। ঠিক আছে, দেখো নেক্সট, নেক্সট হচ্ছে 15 দাগে দেওয়া আছে একটা সিম্পলিফিকেশন দেওয়া আছে। কি দেওয়া আছে আমি একবার লিখছি, 32672 ইন্টু 32672 মাইনাস 2121864 ইন্টু 21864 বাই কি দেওয়া আছে? 10808। দেখো এখানে এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমি কি লিখতে পারি এখানে? 32672 প্লাস 21864 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 32672 a মাইনাস 21864 a প্লাস বি ইন্টু a মাইনাস বি বাই কত আছে? 10808। ঠিক আছে, তাহলে কি করলাম দেখো, এখানে আমার a স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে দিলাম। ঠিক আছে, বাই ডিভাইডেড বাই যা ছিল লিখে দিলাম। এবার দেখো এটা যোগ করলে কত আসছে? এটা যোগ করলে দেখো আসবে তোমার 54536 ইন্টু এটা দেখো বিয়োগ করলে আসবে তোমার 10808। ঠিক আছে, বাই 10808। ঠিক আছে, তাহলে এটা এটা কেটে গেল, অ্যান্সার কত? অ্যান্সার কত রইলো? এইটা পড়ে গেছে 54536, 54536 অ্যান্সার বি। ঠিক আছে, এটা কিছুই ছিল না, শুধু একটা ফর্মুলা লাগাতে হতো আর ক্যালকুলেশন করার জন্য তোমাকে অঙ্কটা দিয়েছে এখানে।
দেখো 16 দাগে কি বলেছে দেখো, দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য অবজারভেশন এত এত এত, তা মিন কত, মিন চেয়েছে, ঠিক আছে। মিন মানে কি, দেখো মিন যখন বের করবে কি করবে, 7 6 প্লাস 2 8 প্লাস 7 9 প্লাস 1 7 প্লাস 3 3 প্লাস 9 5 প্লাস 8 3 প্লাস 30 প্লাস 27, ঠিক আছে, বাই মিন মানে কি অ্যাকচুয়ালি এভারেজ, মিন মানে হচ্ছে এভারেজ, ঠিক আছে। এভারেজ তাহলে কি, এভারেজ মানে কি টোটাল এগুলো যোগ করবে বা যটা নাম্বার আছে, একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা আটটা নটা বাই 9 দিয়ে ভাগ, এটাই মিন, মিন মানে এভারেজ। এগুলো এগুলো সব যোগ করলে দেখো কত আসবে, যোগ করলে দেখো আসবে 4 6 8 বাই 9, 9 দিয়ে যদি কাটি আমার কত আছে, 9 5 45, 46, 9 2 18, অ্যান্সার কত হবে, মিন 52। এটা কিছু ছিল না। দেখো নেক্সট, নেক্সট আছে কি, এ ব্যাগ কন্টেন্স অফ 1 রুপি আর 2 রুপি, একটা ব্যাগের মধ্যে 1 টাকার আর 2 টাকার কয়েন আছে, তার মধ্যে 1 টাকার আর 2 টাকার কয়েন মিলিয়ে টোটাল আছে আমার 10টা কয়েন আছে, টোটাল একটা ব্যাগের মধ্যে, একটা ব্যাগের মধ্যে 1 টাকার আর 2 টাকার কয়েন আছে, টোটাল হচ্ছে 10টা কয়েন আছে ব্যাগটার মধ্যে, টোটাল ভ্যালু দিয়ে আছে, কয়েনগুলোর টোটাল ভ্যালু আছে, মানে একটা ব্যাগের মধ্যে 1 টাকা 2 টাকার কয়েন আছে, 10টা কয়েন আছে, আর 16 টাকা আছে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার অফ 2 রুপি কয়েন আর 1 রুপি কয়েন, মানে 1 টাকা 2 টাকা আর 1 টাকার কয়েনের ডিফারেন্স কত আছে, ঠিক আছে। আর তাহলে আমি যদি বের করতে পারি যে 2 টাকার কয়েন আর 1 টাকার কয়েন কতগুলো আছে, তাহলে আমি তার ডিফারেন্স বের করে ডিফারেন্স বের করে নেব, ঠিক আছে। দেখো আমার এখানে টোটাল কয়েন কতগুলো আছে, টোটাল কয়েন আছে 10টা, আর কয়েন টোটাল ভ্যালু কত আছে, কত টাকা আছে টোটাল, 16 টাকা আছে, ঠিক আছে, 16 রুপিস আছে, ঠিক আছে। তাহলে ডিফারেন্স চাইছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি লেট, ধরো আমি ধরে নিচ্ছি সবগুলোই আমার 2 টাকার কয়েন আছে, ঠিক আছে, অল 2 রুপিস কয়েন, ঠিক আছে, সবগুলো আমার 2 টাকার কয়েন আছে, তাহলে সবগুলো যদি 2 টাকার কয়েন না থাকে, আমার 10টা কয়েন আছে, তাহলে ভ্যালু কত হচ্ছে, হম, সব সবগুলোই 2 টাকার কয়েন আছে, তাহলে 2 × 10টা কয়েন আছে টোটাল, তাহলে আমার 20 টাকা ভ্যালু হচ্ছে, 20 রুপিস। কিন্তু আমার এখানে কি বলেছে দেখো, ভ্যালু আমার 16 টাকা আছে, ঠিক আছে, হ্যাঁ, ভ্যালু যদি আমার 16 টাকা থাকে, তাহলে নিশ্চয়ই আমার এই ইয়ে সবগুলো আমার 2 টাকার কয়েন নেই, ঠিক আছে। এই সবগুলো 2 টাকার কয়েন থাকতো, তাহলে আমার ভ্যালু আমার 20 টাকার হয়ে যেত। তাহলে 16 টাকা আছে, তাহলে নিশ্চয়ই তাহলে 16 টাকার থেকে আমার 20 টাকা কত বেশি, 4 টাকা, 4টা বেশি, 4 টাকা বেশি আর কি। তাহলে 4 টাকা বেশি হলে আমি তাহলে যদি 4 টাকা কম করে দিই, তাহলে আমার ভ্যালুটা মিলে যাবে। তাহলে ধরো যদি 4 টাকা কম করতে যাই, তাহলে কি হবে, আমার এই 4টা আমি 1 টাকার কয়েন করে দিই, তাহলে 4 টাকা কমে যাবে, ঠিক আছে। তাহলে 4 টাকা, 4টে 1 টাকার কয়েন করে দিলে টোটাল আমার 10টা কয়েন আছে। তাহলে যদি আমি 4টে 1 টাকার কয়েন করে দিই, 4টে 1 টাকার, 1টাকার কয়েন করে দিলেই তাহলে আমার কত হচ্ছে আমার, তাহলে 4টে 1 রুপিস কয়েন কত আছে ধরো, 4টা। আর তাহলে 2 রুপিসের কয়েন কত আছে, 10টা মাইনাস 10 - 4 সমান 6টা, ঠিক আছে। দেখো আমি কি করলাম, প্রথমে টোটাল কয়েন আমার দেওয়া আছে 10টা, আমার টোটাল ভ্যালু দিয়ে আছে 16 টাকা, ঠিক আছে। তাহলে আমি প্রথমে ধরে নিলাম আমার সবগুলোই 2 টাকার কয়েন আছে, যদি সবগুলো 2 টাকার কয়েন থাকে, তাহলে আমার কি হচ্ছে, তাহলে 10 × 2 10টা কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, তাহলে টোটাল মূল্য হচ্ছে, ভ্যালুটা হচ্ছে আমার 20 টাকা। কিন্তু আমার 20 টাকা নেই বলে যে আমার এখানে 16 টাকা আছে, মানে যদি আমি 4 টাকা কমিয়ে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে, যদি 4 টাকা কমিয়ে দিতে যাই, তাহলে 4 টাকা কমিয়ে দিতে চাইলে, তাহলে 4টা 2 টাকার কয়েনের জায়গায় আমি 4টা 1 টাকার কয়েন রেখে দিই, তাহলে 1 টাকার কয়েন আমি কোটা রাখলাম, 4টা, ঠিক আছে। তাহলে 2 টাকার কয়েন কতগুলো থাকবে, 10 - 4 মানে 6টা, ঠিক আছে। তাহলে ডিফারেন্স কত হবে, তাহলে 6 - 4, দুটো কয়েনের ডিফারেন্স কত চেয়েছে, ঠিক আছে। তাহলে 6টা আমার 2 টাকার কয়েন আছে, আর 4টে আমার 1 টাকার কয়েন আছে, তাহলে ডিফারেন্স কত হলো, 2, অ্যান্সার 2। কত ইজি দেখো। এবার আমার নেক্সট কি আছে দেখো, বলছে এ ব্রাদার ইজ 6 ইয়ার ওল্ডার দেন হিজ সিস্টার, মানে দু বোন, ভাই বোন আছে, ভাই বোনের মধ্যে দাদা যে আছে, সে হচ্ছে 6 বছরের তার বোনের থেকে বড়। দা সাম অফ দ্য প্রেজেন্ট এজ ইজ 38 ইয়ার, তাদের বর্তমান বয়স বর্তমান টোটাল বয়স আছে দেওয়া আছে 38 বছর, ঠিক আছে। হোয়াট উইল বি দা এজ অফ দ্য সিস্টার
15 year from আফটার 15 বছর পরে তো বোনের বয়স কত হবে দেখো। ধরো আমি ধরো আমি এখন বোনের বয়স ধরে নিচ্ছি আমি, সিস্টার এজ ধরো আমি এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। বোনের বয়স হচ্ছে বর্তমান বয়স এক্স, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি কি বলেছে, ব্রাদার 6 year older than his sister, তাহলে তার ব্রাদার তার দাদা হচ্ছে 6 বছরের বড় তার থেকে, তাহলে ব্রাদার এজ কত হবে, ব্রাদার্স এজ কত হবে, এর থেকে 6 বছরের বড়, তাহলে x+6, x+6 বছর তার দাদার বয়স, ঠিক আছে। সাম অফ দ্য প্রেজেন্ট এজ, এগুলো প্রেজেন্ট ধরেছি, ঠিক আছে, সব প্রেজেন্ট, প্রেজেন্টে সিস্টার বয়স ধরেছি আমি এক্স, ঠিক আছে। তার দাদা তার থেকে 6 বছরের বড়, তাহলে তার দাদার বয়স কত হবে প্রেজেন্ট, x+6। তাহলে দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজ ইজ 38, সাম তাহলে বলেছে এক্স প্লাস প্রেজেন্ট এজ x+6, এটা সমান কত দেওয়া আছে আমার 38, তাহলে আমার 2x সমান কত হবে 38 মাইনাস 6 সমান কত হবে 32 বছর, এক্স সমান কত হবে 32/2 সমান 16, ঠিক আছে। তাহলে আমার সিস্টারের আমার প্রেজেন্ট বয়স হচ্ছে 16, ঠিক আছে। আর তাহলে ব্রাদারের প্রেজেন্ট বয়স কত হবে, এটা যদি 16 হয়, 16 6 মানে হচ্ছে 22, প্রেজেন্ট বয়স বেরিয়ে গেল, প্রেজেন্ট বয়স দুটোরই পেয়ে গেলাম। তাহলে হোয়াট কি বলেছে, কি চেয়েছে দেখো, হোয়াট উইল বি দ্য এজ অফ দ্য সিস্টার আফটার 15 years ফ্রম নাও, তাহলে 15 বছর পর যে সিস্টারের বয়স কত হবে, এখন হচ্ছে সিস্টারের বয়স হচ্ছে 16, তাহলে 15 বছর পর কত হবে 16 প্লাস 15, তাই তো, 16 + 15 কত হবে, তাহলে 31 ইয়ার, কিছু নেই অঙ্কতে। দেখো এটা প্রেজেন্ট এজ আমি ধরলাম, আর বলেছি প্রেজেন্ট এজ আমি সিস্টারের ধরলাম আমার এক্স, তার দাদা হচ্ছে তার থেকে 6 বছরের বড়, তাহলে তার দাদার বয়স হবে x+6। বলছে এখন প্রেজেন্টে বলছে তাদের দুজনের বয়স হচ্ছে যোগফল হচ্ছে 38, তাহলে তাদের দুজন বয়সের যোগফল আমি করলাম x+6 তোমার হচ্ছে 38, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের হলো 16, তাহলে 15 বছর পর বলছে তার বোনের বয়স কত হবে, তাহলে 16 + 15, 15 বছর পর 15 বছর পড়বে, তাহলে 31, কিছুই নেই। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এ শপকিপার সোল্ড অ্যান আর্টিকেল এট 85.50, মানে কোন একটা আর্টিকেলের এসপি সেলিং প্রাইস মানে যে বিক্রয় মূল্য হচ্ছে 85.50, প্রফিট হচ্ছে, প্রফিট সমান হচ্ছে 12.5%, ঠিক আছে, ঠিক আছে। প্রফিট মানে কি আমি এখান থেকে লিখতে পারি, প্রফিট মানে কি 12.5/100, এটা সমান আমি লিখতে পারি 125/1000, তাহলে কি হচ্ছে কাটাকাটি যদি বলে 25×5 = 125, 25×4 = 140, 5×1 = 5, 5×8 = 40, নিচে যেটা থাকে সেটা সিপি হয়, আর যদি প্রফিট হয় তাহলে উপরে যেটা থাকে সেটা প্রফিট হবে, ঠিক আছে। আর যদি লস থাকে, যদি লস হয়, লস বলে তাহলে উপরেরটা লস হবে, ঠিক আছে। তাহলে আমার প্রফিট আছে, আমার সিপি জানা আছে, তাহলে আমি আমি এসপি বের করতে পারবো, এসপি সেলিং প্রাইস, মানে আমার ক্রয় মূল্য দেওয়া আছে আর প্রফিট দেওয়া আছে, তাহলে আমি এখানে বিক্রয় মূল্য বের করতে পারবো, অবশ্যই বের করতে পারবো। তাহলে সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত হবে আমার, কস্ট প্রাইস যেটা হয়েছিল তার সঙ্গে যা প্রফিট হবে 8+1, ঠিক আছে, সমান কি 9, এটা ইউনিট সবসময়, ঠিক আছে, এটা কিন্তু রুপিসে নয়, ঠিক আছে, এটা কিন্তু ইউনিটে। দেখো প্রফিট যেটা বেরোলো, প্রফিট বেরোলো আমার, প্রফিট পার্সেন্টেজটাকে যদি আমি ফ্র্যাকশনে ভাঙি, তাহলে নিচে যেটা থাকে সেটা অলওয়েজ সিপি মানে ক্রয় মূল্য হয়, ঠিক আছে। উপরে যেটা থাকে সেটা যদি প্রফিট হয় তাহলে প্রফিট হবে, আর যদি লস হয় তাহলে লস হবে, ঠিক আছে। তাহলে আমি বিক্রয় মূল্য আমি বের করতে হবে কি, হ্যাঁ, ক্রয় মূল্য প্লাস যেটা প্রফিট হয়েছে সেটা আমার বিক্রয় মূল্য হবে, তাহলে এটা আমার নয় ইউনিটে বানানো, এটা কিন্তু রুপিসে নয়, ঠিক আছে। তাহলে আমার কি বলেছে দেখো, আমার তাহলে সেলিং প্রাইস এখানে আবার দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমার আমি কি লিখতে পারি এই 9 ইউনিটের মান হচ্ছে 85.850, এটা আমি লিখতে পারি, কারণ আমার সেলিং প্রাইস এখানে 9 ইউনিট বেরিয়েছে, আর এখানে সেলিং প্রাইস আমার দেওয়া আছে, তাহলে 9 ইউনিটের মান হচ্ছে 85.50, তাহলে আমি এখানে কস্ট প্রাইস বের করবো, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য মানে কি 8 ইউনিট, তাহলে আমি এখানে যদি 8 ইউনিটের মান বের করে নিই তাহলে সেটা ক্রয় মূল্য হয়ে গেল 85.50/9 ইন্টু 8, ঠিক আছে। এটা যদি আমি কাটি তাহলে কত হবে, 9×9 = 81, পয়েন্টের জায়গায় পয়েন্ট নেমে গেল, 9×5 = 45, 50, তাহলে আমার কত হচ্ছে 9.50 ইন্টু এই 8টা আছে, তাহলে 8
এটা সমান কত হবে আমার 76.0। ঠিক আছে, 76.0 হলো আমার। এটা হলো কি বেরোলো আমার, এটা আমার সিপি বেরোলো, ক্রয় মূল্য বেরোলো। ঠিক আছে, এবারে কি চাইছে, বলছে ইট সোল্ড ইজ এই, যদি সেলিং প্রাইস যদি বলছে 81 টাকা 70 পয়সা হয়, তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট আর লস পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে আমার এখানে কি দেওয়া আছে, সিপি সমান আমার কস্ট প্রাইস ক্রয় মূল্য সমান আমি 76 পেয়ে গেছি। এখানে এসপি সেলিং প্রাইস কত দেওয়া আছে 81.70, 81.70। তাহলে কস্ট প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে প্রফিট বলা, যেহেতু আমার কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা বেশি আছে, মানে আমার এখানে প্রফিট হয়েছে। তাহলে প্রফিট যদি আমি পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে কি করব, 81.70 মাইনাস 76 বাই প্রফিট বা লস পার্সেন্ট সবসময় ক্রয় মূল্যের উপর হয়, তাহলে আমি নিচে ক্রয় মূল্য লিখবো, আর পার্সেন্টেজের জন্য যেহেতু চেয়েছে, তাহলে আমি 100% দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আমার এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, এটা আমি এখানে ক্যালকুলেশন করছি সাইডে, একটু জায়গার অভাব। তাহলে 81.7, তাহলে কত হচ্ছে, এটা আমার বিয়োগ করলে 77, সরি, বিয়োগ করলে দেখো 5.70 আসছে, বাই 76 আছে, কিন্তু পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করেছি। এটা ক্যালকুলেশন করলে দেখো আসবে, এটা সব আমি লিখতে পারি কি 570 গুণটা করেছি বাই 76, বাই 76। ঠিক আছে, তাহলে কি হবে, কত পার্সেন্ট প্রফিট হবে, 570 কে যদি 76 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 570 কে দেখো একটু, 570 কে যদি আমি 76 দিয়ে ভাগ করি, 570 কে আমি যদি 76 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 7.5%। ঠিক আছে, 7.5% হচ্ছে, তাহলে আমার প্রফিট থাকছে 7.5%। ঠিক আছে, এটা আমার প্রফিট হচ্ছে, কারণ কি আমার বিক্রয় মূল্য বেশি আছে ক্রয় মূল্য থেকে। দেখো আরেকবার বলে দিই, কোন একটা আর্টিকেলের ইয়ে বিক্রয় মূল্য দেওয়া আছে, ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ কে আমি যদি ফ্র্যাকশনে ভাঙি, নিচে যেটা থাকে সেটা হচ্ছে অলওয়েজ সিপি থাকে, মানে ক্রয় মূল্য, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে প্রফিট হয়। ঠিক আছে, প্রফিট বা লস যদি হয় তাহলে লস হয়, তাহলে আমার ক্রয় মূল্য জানি, প্রফিট জানি, তাহলে আমি সেলিং প্রাইস বের করে দিলাম, এটা সবসময় ইউনিটে হবে। ঠিক আছে, 9 ইউনিট, আমার এখানে দেখো আবার সেলিং প্রাইসের মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 9 ইউনিটের মান দেওয়া আছে, সেলিং সেলিং প্রাইসের মান এখানে 9 ইউনিট বেরিয়েছে, তাহলে 9 ইউনিটের মান আছে 85.50 দেওয়া আছে, তাহলে 8 ইউনিট মানে ক্রয় মূল্যটা আমি পেয়ে গেলাম, 8 ইউনিটের মান বের করে নিলাম, এটা ক্রয় মূল্য পেলাম। ঠিক আছে, এবার আমার দেখো এখানে ক্রয় মূল্য তাহলে আমি পেয়ে গেলাম আর্টিকেলটা। আবার যদি বলছে 81 টাকা 70 পয়সা যদি আমার বিক্রি করে, তাহলে প্রফিট বা কত হবে, যেহেতু সেলিং প্রাইসটা আমার মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বেশি, তাহলে প্রফিট হয়েছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ এরকম করে বের করবো 7.5%। দেখো এটা কোন একটা, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে 7.5% হবে। ঠিক আছে, 7.5% প্রফিট হবে answer। ঠিক আছে, নেক্সট দেখো 20 দাগেরটা, বলছে এ পার্সন সেভস 60% অফ হিজ ইনকাম, দ্য এক্সপেন্ডিচার ইজ 400 টাকা, তার ইনকাম কত, এটা কিছুই কোনো অঙ্কই নয়। ঠিক আছে, দেখো আমরা কি জানি, ইনকাম সমান সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। ঠিক আছে, মানে কি, ইনকাম কত টাকা ইনকাম করলে তার মধ্যে তুমি কত টাকা ইনকাম, কত টাকা ইনকাম করলে সেটা কি, যত কত টাকা খরচা করলে আর কত টাকা, এই কত টাকা খরচা করলে আর কত টাকা সেভ করলে। ঠিক আছে, সেটাই তো, তুমি যতটা ইনকাম করলে কত, কিছু টাকা হয়তো খরচা করেছো আর বাকিটা সেভ করেছো, তাহলে ইনকাম সমান কি সেভিংস প্লাস এক্সপেন্ডিচার। ঠিক আছে, আমার কি বলেছে এখানে 60 সেভ করছে 60%। ঠিক আছে, যদি টোটাল আমার 100% হয়, যদি সেভ আমার 60% করছে, তাহলে খরচা নিশ্চয়ই আমার বাকি 40% করছে, তাহলে আমার কি এখানে সেটা আবার এক্সপেন্ডিচার মানটা দেওয়া আছে দেখো 400, তাহলে আমার কি 40% সমান 400, তাহলে আমার কি ইনকাম কত হয় 100%, তাহলে 100% সমান কত হবে 1000 হবে, কিছুই নেই। বি, দেখো কি চেয়েছে, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য নাম্বার। ঠিক আছে, মিডিয়ান, দেখো মিডিয়ান যখন বের করবে,
তখন যে নাম্বার মিডিয়ান যখন বের করবে তখন যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলোকে ছোট থেকে বড় অনুযায়ী আগে সাজাবে, ঠিক আছে? তাহলে ছোট থেকে বড় অনুযায়ী যদি নাম্বার গুলোকে সাজাই তাহলে কি হবে, কোটা 2 আছে, ছোট সবচেয়ে 2 আছে, 2 একটা, একটা 2 আছে, দুটো 2 আছে, ঠিক আছে? তাহলে 2 2, এবার এবার কি 3 কোটা আছে, একটা আছে, তাহলে কত আছে 3, পরপর লিখছি। এবার কি আছে 4, 4 কোটা আছে, একটা আছে, তাহলে আমি 4 লিখলাম। এবার আমার 5 কোটা আছে, দেখো 5 কোটা আছে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, 5 হচ্ছে, তিনটে আছে, তাহলে 3 বার লিখলাম 5, 5 5 5, 3 বার আছে। এবারে কি আছে 7, 7 কোটা আছে, একবার আছে, তাহলে 7 কে আমি একবার লিখলাম, ঠিক আছে? এবারে কি আছে 8 আছে, 8 কোটা আছে, একটা আছে, দুটো আছে, তাহলে আমি দুবার 8 লিখলাম। হ্যাঁ, এবারে 9, 9 কোটা আছে, একটা আছে, 9, 11 কোটা আছে, একটা আছে, 11 লিখলাম, ঠিক আছে? এবার দেখো মিডিয়ান যখন বের করতে হবে, মিডিয়ান মানে হচ্ছে মাঝের, মাঝেরটা, ঠিক আছে? আমি এদিক থেকে কাটতে শুরু করলাম, একটা কাটলাম, এদিকে একটা কাটলাম, ঠিক আছে? এদিকের একটা কাটলাম, এদিকের একটা কাটলাম, এদিকের একটা কাটলাম, এদিকের একটা কাটলাম, এদিকের একটা, এদিকের একটা, এখানে একটা, এখানে একটা, এখানে মাঝে আমার দুটো সংখ্যা রয়ে গেছে, ঠিক আছে? আমার শুধু মাঝেরটি দরকার, ঠিক আছে? মিডিয়ান মানে মাঝেরটি, মাঝেরটি। দেখো এখানে জোড় সংখ্যা, জোড়া সংখ্যা রয়ে গেছে, 12টা আছে, তার জন্য 12টাতে মাঝে খালি দুটো সংখ্যা রয়েছে, একটা পাবো না। যদি আমার বিজোড় সংখ্যা থাকে 13 থাকতো তাহলে আমি একটা কাটতাম, তাহলে আমি একটাই সংখ্যা পেতাম, কারণ এদিকে ছোটা এদিকে ছোটা কেটে যেত, তাহলে মাঝেরটা পেতাম। মিডিয়াম মানে মাঝেরটা, তাহলে আমি যেহেতু জোড়া পেয়েছি তাহলে আমি কি করবো, 5 প্লাস 5 বাই 2, ঠিক আছে? তাহলে 10, 10 বাই 2 তোমার আমার কত হচ্ছে 5, ঠিক আছে? তাহলে মিডিয়াম কত হবে 5। একটা একটা, এটাই সবচেয়ে সুবিধা হবে, একটা 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 করে কেটে যাবে। মাঝে যদি জোড়, জোড় অঙ্ক থাকে, জোড় অঙ্ক থাকে মানে জোড়া নাম্বার থাকে, মানে 12টা নাম্বার আছে, তাহলে দুটো মাঝে রয়ে যাচ্ছে। কিন্তু যদি বিজোড় থাকে তাহলে এদিকে ছটা এদিকে ছটা কাটতো, মাঝে একটা রয়ে যেত, তাহলে সেটাই মিডিয়ান রয়ে যেত। এবারে যেহেতু মাঝে দুটো দুটোর সংখ্যা পড়ে যাচ্ছে, তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, সেটা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? তাহলে মিন গেল, মিন মানে হচ্ছে এভারেজ, মিডিয়ান মানে এরকম ভাবে বের করবে মিডিয়ান। আর মড যদি বের করতে হয়, মড মানে বলেছি তোমাদেরকে আগের ভিডিওতেই, দেখবে যতগুলো সংখ্যা থাকবে, যে সংখ্যাটা বেশি থাকবে, বেশি বার থাকবে, সেটা হচ্ছে তার মড, ঠিক আছে? এবার দেখো 22-এ, 22-এ কি বলেছে, এ এন্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ডু এ পিস এ ওয়ার্ক 6 দিন, মানে এ আর বি, এ আর বি টুগেদার একত্রে কাজ করলে, এ আর বি একত্রে কাজ করলে কোনো কাজ হচ্ছে 6 দিনে শেষ হয়। বি অ্যালোন ক্যান দ্য সেম ওয়ার্ক, বি যদি একা করে তাহলে আমার এটা 15 দিনে শেষ হবে। তাহলে আমি টোটাল ওয়ার্কটা বের করে দেবো, টোটাল ওয়ার্ক কত হবে, যদি 30 হয়, যদি এদের এলসিএম দেখো 6 আর 15 এলসিএম হচ্ছে 30 হবে, তাহলে এটা টাইম, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এফিসিয়েন্সি বের করতে গেলে কি করতে হবে বলেছি, 30/6 মানে 5 এফিসিয়েন্সি। আর এর কত হবে এফিসিয়েন্সি, 30/15 সমান হচ্ছে 2। তাহলে আমার বি এর এফিসিয়েন্সি 2, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, 5 - 2 সমান 3। এ প্লাস বি দুজনকার মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 5, আর শুধুমাত্র বি এর এফিসিয়েন্সি 2, তাহলে আমার এ এর এফিসিয়েন্সি কত হবে, 5 - 2 সমান হচ্ছে 3। এবার কি বলেছে দেখো, হাউ লং এ অ্যালোন ডু দা ক্যান ডু দা ডবল অফ দা ওয়ার্ক, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক, তাহলে ডবল অফ দা ওয়ার্ক মানে কি, 30 × 2 ডবল ওয়ার্ক। হ্যাঁ, আর কি বলেছে তাহলে, এ কত দিনে করবে বলেছে, ঠিক আছে? তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও 3, 3 10 এ 30, মানে কত দিনে করবে 20। কারণ কি, আমরা কি জানি, টোটাল ওয়ার্ক, আগের ভিডিওতে আমি বলেছি টোটাল ওয়ার্ক সমান এফিসিয়েন্সি ইনটু টাইম। তাহলে যদি আমি টাইম বের করতে যাই তাহলে কি করতে হবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক এখানে আমার কত করতে বলেছে, টোটাল ওয়ার্ক বলছে ডবল কাজ করতে বলেছে, ঠিক আছে? ডবল কাজ এ কত দিনে করবে, ডবল কাজ আমার 30 হচ্ছে টোটাল ওয়ার্ক বেরিয়েছে, তাহলে ডবল মানে 2 দিয়ে গুণ করেছি বাই এফিসিয়েন্সি। এ বলেছে যে এ একা কত দিনে করবে, তাহলে এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করেছি, তাহলে আমার অ্যান্সার হয়েছে 20। তাহলে কত দিনে করবে, 20 দিন, অ্যান্সার সি। দেখো নেক্সট হচ্ছে 23।
ঠিক আছে। 23 কি বলেছে, দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াশিং মেশিন ইজ 10% লেস দেন দ্য কস্ট অফ দ্য টিভি। তাহলে ধরো আমি এখানে টিভি আর এখানে আমি ওয়াশিং মেশিন লিখলাম, ঠিক আছে। বলছি কি বলেছে, দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইজ 10% লেস অফ দ্য কস্ট অফ দ্য টিভি। তাহলে টিভির যদি আমি ধরি, টিভির যদি কস্ট আমি 10 ধরি, সরি 100 ধরি, তাহলে আমার 10% লেস বলেছে ওয়াশিং মেশিনের। তাহলে 10% মানে কি, 110% লেস মানে কত হবে, ওয়াশিং মেশিনের 90 হবে, ঠিক আছে, ওয়াশিং মেশিনের দাম। এবারে বলেছে কি, ইফ দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইজ ইনক্রিজ বাই 65%, বলছে ওয়াশিং মেশিনের দাম যদি ইনক্রিজ হয় 65%, যদি 65% আমার ইনক্রিজ হয়, তাহলে ওয়াশিং মেশিনের দাম 65% ইনক্রিজ হয়েছে। তাহলে আগে 90 ছিল, কিন্তু 65% ইনক্রিজ হয়েছে মানে কি, 100 থেকে 165 হয়েছে আমার, ঠিক আছে। তাহলে কত দাম হয়েছে এখন, একটা শূন্য একটা শূন্য কাটলো, 5 2 10, 5 3 15, 5 3 15, তাহলে আমার ওয়াশিং মেশিনের দাম কত হয়েছে এখন, 297/2 হয়েছে। আর ওয়াশিং মেশিনের দাম 65% ইনক্রিজ হয়েছে, আর টিভির দাম হচ্ছে 34% ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। তাহলে আগে টিভির দাম ছিল 100 ছিল, এখন 34% ডিক্রিজ হয়েছে, তাহলে এখন কত দাম হবে, তাহলে 100 মাইনাস 66, ঠিক আছে, তখন কত হচ্ছে, 100 মাইনাস 34% ডিক্রিজ হয়েছে, তাহলে হবে 66, ঠিক আছে। তাহলে কি বলেছে, দেন দ্য হোয়াট পার্সেন্টেজ অফ দ্য চেঞ্জ অফ দ্য টোটাল কস্ট অফ 5 ওয়াশিং মেশিন এন্ড 3 টিভি। তাহলে কি বলছে, আগে আমার দাম ছিল, টিভির দাম ছিল 100, আর ওয়াশিং মেশিনের দাম ছিল 90। তাহলে আগে আমার কি বলেছে, 5টা ওয়াশিং মেশিন প্লাস 3টে টিভির আমার কত দাম ছিল, 3টে টিভির দাম কত ছিল আমার, 5টে ওয়াশিং মেশিন হচ্ছে 5 ইন্টু 90 প্লাস 3টে টিভি হচ্ছে 3 ইন্টু 100, তাহলে কত ছিল, 450 প্লাস 300, তোমার কত হচ্ছিল, 4 3 750। আগে আমার দাম ছিল 750 টাকা 5টা ওয়াশিং মেশিন আর 3টে টিভি, আর এখন কত দাম হয়েছে, এখন 5টা ওয়াশিং মেশিন প্লাস 3টে টিভির কত দাম, দেখো, 5টা আগে, এখন ওয়াশিং মেশিনের দাম হয়েছে 297/2, তাহলে 5টা, একটার দাম হয়েছে 297/2, তাহলে 5টার দাম কত হবে, 297/2 ইন্টু 5 প্লাস 3টে টিভির দাম কত হয়েছে, একটা টিভির দাম হয়েছে 66, তাহলে 3টে টিভির দাম হচ্ছে 3 ইন্টু 66, তাহলে এটা কত হবে, 297 ইন্টু 5 মানে হচ্ছে দেখো 742.5 প্লাস 3 ইন্টু 66 মানে কত, 198। তাহলে টোটাল এখন দাম হয়েছে 940.5। তাহলে দেখো, আগে 5টা ওয়াশিং মেশিন আর 3টে টিভির দাম ছিল 750 টাকা, এখন 5টা ওয়াশিং মেশিন আর 3টে টিভির দাম হয়েছে 940.5। তাহলে কি আগের থেকে এখনের দাম বেড়েছে, তাহলে সেটাই বলেছে যে আগের থেকে এখনের দাম কত বেড়েছে, তাহলে কত বেড়েছে, যদি তাহলে কত বেড়েছে, 940.5 মাইনাস 750, এত টাকা বেড়েছে। এবার পার্সেন্টেজে করতে বলেছে, পার্সেন্টেজে করতে যখন বলেছে আগের থেকে এখনের দাম কত বেড়েছে, ঠিক আছে। তাহলে আগের থেকে এখনের দাম যখন বেড়েছে তখন পার্সেন্টেজে যখন করতে হবে, তাহলে আগের থেকে এখনের দাম কত বেড়েছে, তাহলে আগে কত ছিল বাই আগেরটা হবে, ঠিক আছে, ইনটু পার্সেন্টেজ করার জন্য 100%, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে দেখো, এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 190.5 বাই 750 ইনটু 100, একটা শূন্য একটা শূন্য, 15 5 75, 5 2 10, এটা যদি কাটি আমি, 15 1 কে 15, 4 15 2 30, 15 7 105, তাহলে 12.7 ইন্টু 12.7 ইন্টু 2, ঠিক আছে, হচ্ছে 25.4% বেড়েছে আগে, ঠিক আছে। কারণ কারণ আগে 750 ছিল, এখন হয়েছে তোমার 940, তাহলে বেড়েছে আগের থেকে কত পার্সেন্ট বেড়েছে, পার্সেন্টেজ এখন আগের থেকে এখন কত দাম বেড়েছে, তাহলে কত টাকা বেড়েছে সেটা করলাম, বা পার্সেন্টেজ যখন করতে যাব তখন আমি আগেরটা দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, বাই আগেরটা ইন্টু 100%, ঠিক আছে। তাহলে কত বেড়েছে, 25.4%। আরেকবার বলে দিচ্ছি দেখো,
বলছে দ্য কস্ট অফ ওয়াশিং মেশিন 10% লেস দ্যান দ্য টিভি। ঠিক আছে, ওয়াশিং মেশিনের দাম বলছে টিভি থেকে 10% লেস। তাহলে যদি আমি টিভি 100 ধরি, তাহলে ওয়াশিং মেশিনের 10% লেস মানে 90 হবে। ঠিক আছে, এবার বলছে ইফ দ্য কস্ট অফ দ্য ওয়াশিং মেশিন ইনক্রিজ বাই 65%। ঠিক আছে, বলছে ওয়াশিং মেশিনের দাম 65% ইনক্রিজ হয়েছে, আগে 90 ছিল, 65% ইনক্রিজ মানে 165/100, তাহলে 297/2 বেরিয়েছে। আর টিভির দাম হচ্ছে ডিক্রিজ হয়েছে, কমেছে, টিভির দাম 34% কমেছে। তাহলে যদি 34, আগে 100 টাকা দাম ছিল, 34% যদি কমেছে তাহলে আগে এখন তাহলে 66 হয়েছে। ঠিক আছে, তাহলে বলছে then the percentage change of the total cost of 5 washing machine and 3 টিভি। তাহলে আগে 5টা ওয়াশিং মেশিন আর 3টে টিভির দাম কত ছিল? 5 × 90 প্লাস 3 × 100, এটা ছিল। আর এখনের দাম কত হয়েছে? 5 × 290/7 প্লাস 3 × 66, এটা হয়েছে। তাহলে আগের থেকে এখনের দাম বেড়েছে, তাহলে কতটা বেড়েছে? এত টাকা বেড়েছে। আর যখন পার্সেন্টেজ করতে যাবো তখন আগের থেকে যেহেতু বেড়েছে বলেছে, তাই আগেরটা দিয়ে ভাগ ইনটু 100%। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো? 25.4। দেখো নেক্সট কোয়েশ্চেন 24। টু ট্রেন সেভিং লেন্থ 160 মিটার আর 140 মিটার, রানিং এর স্পিড হচ্ছে একটার বেগ হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার আর একটার বেগ হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, আর তারা যাচ্ছে সেম ডাইরেকশনে। দ্য টাইম টেকেন বাই দ্য ফাস্টার ট্রেন কামিং ফ্রম বিহাইন্ড কমপ্লিট ক্রস দ্য আদার ট্রেন ইজ কত? বলছে ফাস্টার ট্রেনটা যে পিছন থেকে আসছে সে স্লোয়ার ট্রেনটাকে ক্রস করতে তার কত টাইম লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমি ধরলাম এই এই একটা ট্রেন যার লেন্থ হচ্ছে 160 মিটার, আর একটা ট্রেন যার লেন্থ হচ্ছে 140 মিটার। ঠিক আছে, 160 মিটার লেন্থের ট্রেনটার বেগ হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার আর 140 মিটার লেন্থ ট্রেনটার স্পিড হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার। দুটোই সেম ডাইরেকশনে যাচ্ছে। ঠিক আছে, একই দিশাতে। বলছে 130 কিলোমিটার, যেটা ফাস্টার ট্রেন মানে যে যার বেগ হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, সেই ট্রেনটা এই স্লোয়ার ট্রেনটাকে যার গতিবেগ হচ্ছে 100 কিলোমিটার/আওয়ার, সেই ট্রেনটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। ঠিক আছে, দেখো কখন অতিক্রম করবে। ধরো এইটা আমার 160 মিটার লেন্থ ট্রেন, এটা হচ্ছে স্লোয়ার, আর ফাস্টার ট্রেন হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার গতিবেগে যেটা আছে। দেখো যখন স্লোয়ার ট্রেন, এটা হচ্ছে 140 মিটার লেন্থ ট্রেন, ঠিক আছে, যেটা 130 কিলোমিটার/বেগে যাচ্ছে, মানে এইটা তোমার হচ্ছে হাই স্পিড ট্রেন মানে ফাস্টার ট্রেন। ঠিক আছে, এই ফাস্টার ট্রেনটা যখন এরকম জায়গায় আসবে তখনই আমার স্লোয়ার ট্রেনটাকে অতিক্রম করেছে, হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ স্লোয়ার ট্রেনটার প্রথম আর ফাস্টার ট্রেনটা শেষ এরকম জায়গায় যখন আসবে তখন আমার স্লোয়ার ট্রেনটা, ফাস্টার ট্রেনটা স্লোয়ার ট্রেনটাকে অতিক্রম করেছে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? বলছি কত টাইম লাগবে। টাইম সমান কি জানি আমরা? ডিস্টেন্স আপন স্পিড। ঠিক আছে, তাহলে যখন অতিক্রম করেছে তখন আমার টোটাল ডিস্টেন্স কত হয়েছে? টোটাল ডিস্টেন্স কত গেছে? দেখো টোটাল ডিস্টেন্স কত হয়েছে? 160 আর 140, মানে কত গেছে টোটাল ডিস্টেন্স? তখন কত হয়েছে? 160 প্লাস 140 মানে কত হয়েছে? সমান 300। ঠিক আছে, 300 মিটার। আর স্পিড কত হয়েছে? দেখো যখন সেম ডাইরেকশনে যাবে তখন আমি কি বলেছি? স্পিড হবে রিলেটিভ স্পিড। ঠিক আছে, যখন একই ডাইরেকশনে যাবে তখন স্পিড হবে রিলেটিভ স্পিড। একই ডাইরেকশনে বা অপোজিট ডাইরেকশনে যখন দুটো ট্রেন আসবে তখন রিলেটিভ স্পিড ধরা হয়। যখন একই ডাইরেকশনে যাবে তখন রিলেটিভ স্পিড মাইনাস হয়, আর যখন অপোজিট ডাইরেকশনে আসবে তখন রিলেটিভ স্পিড প্লাস হয়। তাহলে টাইম কত রাখবে? ডিস্টেন্স সমান এখানে কত বেরিয়েছে? 300 বাই স্পিড, স্পিড রিলেটিভ স্পিড একই ডাইরেকশনে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড মাইনাস হবে, তাহলে মাইনাস করলে কত হবে? 130 মাইনাস 100। কিন্তু দেখো এখানে আমার মিটার আছে ইউনিট, কিন্তু আমার স্পিডের ইউনিট এখানে আছে কিলোমিটার/আওয়ার। তাহলে আমি কি বলেছি? কিলোমিটার/আওয়ার কে যখন মিটার/সেকেন্ডে করব, মানে যখন বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাব তখন আমি করব 5/18 দিয়ে গুণ করব। আর যদি ছোট ইউনিট মানে মিটার/সেকেন্ড থেকে যদি কিলোমিটার/আওয়ারে যেতে যাই তখন ছোট ইউনিট থেকে বড় ইউনিটে যাচ্ছি, তাই 18/5 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখন এখানে বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাচ্ছি, তাহলে আমি 5/18 দিয়ে গুণ করবো, মানে কিলোমিটার/আওয়ার কে মিটার/সেকেন্ডে করতে গেলে আমার 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার
টোটাল টাইম কত হবে 300 বাই এখানে যদি 100 থেকে 30 130 থেকে 100 বিয়োগ করি তাহলে কত থাকছে 30 ইন্টু 5/18 তাহলে কত হবে ক্যালকুলেশন করলে ইন্টু 18টা উপরে যাবে বাই 30 ইন্টু 5 তাহলে 30 10 এ 300 5 2 এ 10 মানে কি হবে এখানে 36 কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে করে দিয়েছি তাহলে 36 সেকেন্ড কিন্তু দেখো এখানে কি চাইছে টাইমটা মিনিটে চাইছে ঠিক আছে তাহলে 36 সেকেন্ডকে আমি মিনিটে করতে গেলে কি করব 36 কে 60 দিয়ে ভাগ করব ঠিক আছে তখন কত হবে 6 10 এ 60 6 6 36 2 3 এ 6 2 5 এ 10 তাহলে কত হবে 3 এর 5 তখন কত হবে পয়েন্ট নেমে গেল শূন্য না হলো 5 36.6 মিনিট ঠিক আছে তাহলে এটার কি হবে ডি দেখো নেক্সট কোশ্চেন ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলছে রাজীব এন্ড সচিন স্টার্টেড এ বিজনেস ইনভেস্টিং অ্যামাউন্ট 160 আর 1690 রাজীব আর সচিন বলছে একটা ব্যবসা শুরু করেছে ইনভেস্ট করেছে রাজীব করেছে 160 টাকা আর সচিন করেছে 1690 টাকা রাজীব বলছে প্রফিট যা হয়েছে তার থেকে রাজীব শেয়ার পেয়েছে 720 টাকা তাহলে টোটাল প্রফিট তারা দুজন একত্রে মিলে টোটাল প্রফিট কত করেছে ঠিক আছে তাহলে দেখো এখানে প্রফিট যা হয়েছে তার থেকে প্রফিট যা হয়েছে তার থেকে রাজীব শেয়ার পেয়েছে 720 টাকা আমি যদি প্রফিট যা হয়েছে তার থেকে আমি যদি সচিনের শেয়ারটা বের করতে পারি তাহলে দুজন মিলে টোটাল কত প্রফিট করেছে তাহলে আমি আরামসে বের করতে পারবো তাহলে দেখো এখানে ইনভেস্টিং করেছে ইনভেস্টিং করেছে ইনভেস্টিং এর রেশিও কত আছে দেখো রাজীব আর সচিন ইনভেস্টিং এর রেশিও যদি করি তাহলে আমি 160 ইজ টু 1690 করতে পারি রেশিও তাহলে 0 0 যদি কাটি আমি তাহলে 16 ইজ টু 169 এটা আমি ইনভেস্টিং করেছি রাজীব আর সচিনের ইনভেস্টিং এর রেশিও বের করেছি তাহলে দেখো প্রফিটের ক্ষেত্রে আমি কি করব যে যেরকম টাকা ইনভেস্ট করবে সে প্রফিট থেকে সেই রেশিওতে পাবে যেরকম রেশিওতে টাকা ইনভেস্ট করবে প্রফিট থেকে প্রফিট ছাড়া সেই অনুপাতেই পাবে যে অনুপাতে ইনভেস্ট করবে সেই অনুপাতেই প্রফিট পাবে ঠিক আছে তাহলে আমি দেখো তাহলে 720 টাকাটা প্রফিট কে করেছে আমার রাজীব ঠিক আছে তাহলে দেখো রাজীবের ইনভেস্টের রেশিও কত 16 তাহলে আমার এই 720টা হচ্ছে আমার 16 মান তাহলে আমার কত বলেছে সচিনের ইনভেস্টিং আমি বের করছি সচিনের প্রফিট থেকে সচিন কত পাবে সেটা আমি বের করছি তাহলে সচিনের ইনভেস্টিং এর রেশিও কত 169 তাহলে আমার 720টা প্রফিট পেয়েছে আমার রাজীব তাহলে 720টা আমার 16 মান তাহলে 169 এর মানটা বের করলে আমি সচিনের যে কত টাকা প্রফিট পেয়েছে সেটা আমি বের করতে পারবো তাহলে এটা কাটাকাটি করলে কত হবে 4 4 এ 16 4 1 4 5 6 7 3 4 8 32 180 4 4 এ 16 4 5 এ 20 তাহলে 45 ইন্টু 169 করলে হয় 7605 তাহলে এবারে বলেছে টোটাল প্রফিট তাহলে টোটাল কত প্রফিট হয়েছে টোটাল প্রফিট হয়েছে দেখো রাজীবের তো দেওয়াই ছিল 720 টাকা আর আমার সচিনের বেরিয়ে গেল 7605 তাহলে টোটাল প্রফিট আমার কত বেরোলো এটা যোগ করলে অ্যাড করলে কত হচ্ছে 8325 বাস অ্যান্সার 8325 সি দেখো আরেকবার বলেছি যে যেরকম এই তো বিজনেসে যে যেরকম ভাবে যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সে প্রফিট থেকে সেই অনুপাতে টাকা পাবে ঠিক আছে তাহলে আমার রাজীব আর সচিনের ইনভেস্টিং দেওয়া আছে 160 আর 1690 তাহলে এখান থেকে আমি রেশিওটা বের করলাম কি অনুপাতে টাকা ইনভেস্ট করেছিল ঠিক আছে এবারে দেখো এবারে আমার রাজীবের শেয়ারটা দেওয়া আছে রাজীব প্রফিট থেকে 720 টাকা শেয়ার পেয়েছে তাহলে যে আমি কি বললাম যে অনুপাতে টাকা ইনভেস্ট করবে সেই অনুপাতে প্রফিট থেকে সেই অনুপাতে পাবে তাহলে আমার 720 টাকা দেওয়া আছে যে রাজীব পেয়েছে 720 টাকা তাহলে এই 720 টা আমার 16 মান হ্যাঁ তাহলে আমি কি বের করবো সচিনের মানটা সচিনের প্রফিট থেকে কত পেয়েছে সচিন তাহলে সচিনের রেশিও এখন কত আছে 169 তাহলে 720 টাকা হচ্ছে 16 মান তাহলে 169 এর মানটা কত সেটা বের করলে আমি পেয়ে যাচ্ছি 169 এর মানে হচ্ছে 7605
তাহলে কি বলেছে তারা প্রফিট থেকে টোটাল কত পেয়েছে, তাহলে আমার প্রফিট থেকে আমার দেওয়া আছে রাজীব কত পেয়েছে, 720 টাকা পেয়েছে, তাহলে রাজীব 720 টাকা পেয়েছে, আর আমার এখানে সচিনের বের করেছি 7605 দুটো করলেই তো, দুটো মিলালেই তো আমি পেয়ে যাবো যে টোটাল প্রফিট কত হয়েছে, তাহলে দুটো মিলালে হচ্ছে 8325, ঠিক আছে, 8325, ঠিক আছে। তো আজকে 25টা কোশ্চেন শেষ হলো সেকেন্ড শিফটের। তো যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। আর এর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে। চলো, ঠিক আছে, আজকের মতো থ্যাংক ইউ ভেরি মাচ।